হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসসিসিআই। আজকে আমি আছি তোমাদের সাথে স্বর্ণালী ম্যাম। আজকে যে গুরুত্বপূর্ণ সেগমেন্ট বা ক্লাস নিয়ে কথা বলবো সেটি হলো ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট। তোমরা ইতিমধ্যে প্রত্যেকেই অবগত যে 2026 মার্চ মাসের মধ্যে কিন্তু একটা আপার প্রাইমারি টেট নিতে বলার কথা হয়েছে হাইকোর্টের তরফে। ঠিক যেভাবে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আমরা দেখলাম যে এসএলএসটির পরীক্ষা হয়ে গেল এবং আগামী দিনে অক্টোবরের শেষের দিকে আমরা বা নভেম্বরের শুরুর দিকে আমরা এটার রেজাল্ট আশা করছি এবং নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছিল ডিসেম্বরে কমপ্লিট করতে এবং এসএসসি হস্তক্ষেপে সেটাই কিন্তু জানিয়েছে যে ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যদি দেখি সেইভাবেই হাইকোর্টের তত্ত্বাবধানে কিন্তু মার্চ মাসে একটা আপার প্রাইমারি টেট নেয়ার কথা হচ্ছে। তো সেই আপার প্রাইমারি টেটের সায়েন্স সেগমেন্ট অর্থাৎ যারা আছো ম্যাথ এবং সায়েন্স পোর্শনটায় পরীক্ষা দেবে, তো তার সায়েন্স পেডাগজি এই পার্টটা নিয়ে আমি তোমাদের সাথে বিএসএসআই থেকে কথা বলতে চলেছি বা ক্লাস নিতে চলেছি। তো চলো আমরা আজকে কথা বলবো যে সিলেবাস আর প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হতে পারে তোমাদের পরীক্ষার জন্য। তো যে কোনো পরীক্ষা যদি তুমি পাখির চোখ করতে চাও তাহলে তোমাদেরকে প্রধান ফোকাস রাখতে হবে সিলেবাসকে। সিলেবাসকে কিন্তু সবার আগে মাথার মধ্যে স্টোর করে ফেলতে হবে, তার পুঙ্খানুপুঙ্খ টপিকগুলি। তো প্রত্যেকটা টপিক কি রয়েছে, কোথা থেকে পড়লে ভালো হয় এবং সব শেষে আজকের ক্লাস শেষ অবধি দেখতে হবে, কারণ শেষ যে আপার প্রাইমারি টেট হয়েছিল 2015 সালে তার যে সায়েন্স সেগমেন্টের PYQ গুলো রয়েছে সেগুলোও কিন্তু আজকেই এই ক্লাসেই আমরা আলোচনা করে দেব। তাহলে প্রত্যেকে দেখতে থাকো ক্লাসটা এবং সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল বিএসএসইআই ইউটিউব চ্যানেল। আর ক্লাসের কন্টেন্ট যদি অবশ্যই ভালো লাগে তাহলে কি করতে হবে, ক্লাসটা শেয়ার করতে হবে। এবং তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলবো, দেখো যাদের এসএলএসটি পরীক্ষা ভালো হয়নি, তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো এবং আগামী দিনে রেজাল্ট আসার পর আরো ভালো করে বুঝবে। তাদেরকে আমি বলবো যে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ তোমাদের জন্য কিন্তু চলে এসছে বা আসছে আপার প্রাইমারি টেট এবং এখানে ডিএলএড এবং বিএড উভয়ই যারা রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করবে। তো বহু বছর পর এই পরীক্ষা হতে যাবে, প্রায় 10 বছর পর। তো তোমাদের প্রত্যেককে কিন্তু এই আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করার জন্য খুব পরিশ্রম করতে হবে। আর যে কোনো যুদ্ধের প্রস্তুতি কিন্তু যুদ্ধের দামামা বাজার পরে হয় না, হয় তার আগে। তো যুদ্ধের প্রস্তুতি শুরু করে দাও আজ থেকেই বিএসএসআই এই ইউটিউব চ্যানেলের সাথে। তো শুরু করে দেব আর বেশি কথা না বাড়িয়ে, যে যারা নতুন বা প্রথমবার আপার প্রাইমারি দেবে এবং তার সাথে সাথে যারা এসএলএসটি দিয়েছো কিন্তু নিরাশ হয়ে পড়েছো, ভাবছো যে বোধহয় এইবারও হাতছাড়া হয়ে যাবে, তো তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট। এইবার দেখো যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে কোনো ক্লাস শুরু করতে গেলে আমাদের লক্ষ্যে অবিচল থাকতে হবে। এবং যেহেতু আজকের ক্লাস বিএসএসইআই এর তরফ থেকে হচ্ছে, বেলুরের এই পুণ্যভূমি থেকে হচ্ছে, তো আজকের ক্লাস আমার মনে হয় শুরু করা উচিত তার কোট থেকে। স্বামী বিবেকানন্দ বলছেন, ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। একটা জিনিস ভাববে যে তুমি হায়ার স্টাডি করেছো, তুমি বিএড করেছো, তুমি ডিএলএড করেছো, তো এতটা হায়ার স্টাডির পরেও কেন আজকের দিনে তুমি বঞ্চিত, কেন আজকের দিনে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারছো না? সিস্টেমের তো গাফিলতি রয়েছে, সেটা তো একদম ঠিকই, সিস্টেম অবশ্যই দায়ী,
কিন্তু তার সাথে পরীক্ষা যখনই হবে, একবারই যদি হয় তাহলে সেটাকে পাখির চোখ করতে হবে। তো ততদিন অবধি তুমি থেমো না যতদিন না তুমি লক্ষ্যে পৌঁছতে পারো। তাই সবার আগে তোমার অন্তরাত্মাকে জাগানোর প্রয়োজন রয়েছে, ঠিক আছে? তো চলো আমরা চলে যাই আজকের পরীক্ষার, যেই পরীক্ষা নিয়ে আমরা আজকে কথা বলবো তার প্যাটার্নের উপর, যে এই লিখিত পরীক্ষার ধরন কি রয়েছে। তো অলরেডি স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি একটু সাইড হয়ে যাই তাহলে তোমরা আরো ভালো করে দেখতে পাবে। দেখো, তোমরা খেয়াল করতে পারছো লিখিত পরীক্ষার ধরন। দেখো, লিখিত পরীক্ষার ধরনে কি রয়েছে? বিষয় রয়েছে, এই পাশে প্রশ্ন সংখ্যা ও নম্বর রয়েছে, এই পাশে সময় রয়েছে, তাই তো? তো তুমি দেখছো যে এখানে বিষয়ের মধ্যে কি কি রয়েছে? শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান প্রথম, এবং সেখান থেকে প্রশ্নের নম্বর হচ্ছে থাকছে 30টা, ঠিক আছে? এবং কত নম্বর থাকছে? সেই 30টার জন্য 30 মার্কসই থাকছে। ক্লিয়ার? প্রথম ভাষা বাংলা, ঠিক আছে? প্রথম ভাষা বাংলা থেকে 30টা প্রশ্নই থাকবে এবং 30 মার্কসই থাকবে এখানে। দ্বিতীয় ভাষা ইংরেজি, সেখানে কিন্তু 30 মার্কস এবং 30 এমসিকিউ। গণিত এবং বিজ্ঞান, এই সেগমেন্টটা কাদের জন্য? যারা গ্র্যাজুয়েশনে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল তাদের জন্য, ঠিক আছে? এবার আসি যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, তারা কি করবে? তারা হচ্ছে সমাজবিদ্যা বা সোশ্যাল স্টাডিজ, তার উপর পরীক্ষা দেবে, ঠিক আছে? তাহলে এই বিষয়টা হচ্ছে অপশনাল। দেখো এখানে অথবা কথাটি লেখা রয়েছে, ঠিক আছে? তাহলে এই সেগমেন্ট থেকে থাকছে টোটাল 60 কোশ্চেন, 60টা কোশ্চেন আর 60 নম্বর, ঠিক আছে? ভেরি ভাইটাল। তুমি যদি এই পর্যন্ত দেখতে থাকো, প্রত্যেক সেগমেন্টে 30 নম্বর আছে, শুধুমাত্র এই সেগমেন্টটা গণিত এবং বিজ্ঞান বা সোশ্যাল স্টাডিজ, এই জায়গাটায় কিন্তু 60টা প্রশ্ন এবং 60টা নম্বর রয়েছে। এক একটা নম্বর খুব গুরুত্বপূর্ণ। তাহলে সর্বমোট তুমি যদি যোগ করো যে ম্যাম তাহলে কত হলো? 150টা প্রশ্ন হলো, 150টা নম্বর হলো এবং সময়ও 150 মিনিটই তুমি পাবে, ঠিক আছে? তাহলে 150 মিনিটের পরীক্ষা হবে। এখানে লেখা আছে দেখো, গণিত ও বিজ্ঞান, আর এটা হচ্ছে সায়েন্স স্টুডেন্টদের জন্য, আর সমাজবিদ্যা যেটা সেটা হচ্ছে আর্টস স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? তো এত দূর তোমাদের সাথে আলোচনা যখন করলাম, এইটুকু বলে দিই যে আমি তোমাদের এই সেগমেন্টটার মধ্যে বিজ্ঞানের যে সেগমেন্টটা আছে সেটা তোমাদেরকে পড়াবো এবং তোমাদেরকে দেখাবো যে দেখো আপার প্রাইমারি টেটের প্রস্তুতি নিলে আর কি কি সুবিধা আছে। যারাই আপার প্রাইমারি পরীক্ষা দেবে, আমি এইটুকু তো ধরে নিতেই পারি যে তোমাদের টিচিং প্রফেশনের জন্য বা শিক্ষকতা একটা স্বপ্ন। তো শিক্ষকতা যখন স্বপ্ন, তুমি আপার প্রাইমারি যেমন দেবে, তুমি নিশ্চয়ই সেন্ট্রালের এরকম একটা টেট পরীক্ষা আছে যেটাকে সি টেট বলা হয়। সি টেটের পেপার 2তেও কিন্তু এই সেম সিলেবাসটা রয়েছে, যদিও ওখানে বলে রাখি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ওখানে ইংলিশ রয়েছে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তুমি বেঙ্গলি বা হিন্দি এগুলো চুজ করতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের টেটের ক্ষেত্রেও তাই, তুমি দ্বিতীয় ভাষায় ইংরেজির বদলে কেউ যদি মনে করছে হিন্দি ভাষাভাষীর মানুষ রয়েছে, উর্দু রয়েছে, তো তারা কিন্তু সেগুলোও চুজ করতে পারে। ওকে, অপশনাল রয়েছে এই জায়গাটা, প্রচুর অপশনস রয়েছে। তো তুমি এই পরীক্ষাটার প্রিপারেশন করলে তোমার অ্যাডভান্টেজ হচ্ছে সি টেট পেপার 2, এইটা কিন্তু তুমি পরীক্ষায় আগামী দিনে বসতে পারছো। এবার তুমি বলতে পারো ম্যাম সি টেট পেপার 2 যদি আমি ক্লিয়ার করি কি সুবিধা আছে? অনেকগুলো সুবিধা আছে। সি টেট পেপার 2 ক্লিয়ার করলে যেটা হয় সেটা হচ্ছে তুমি কেভিএস এর মতো পরীক্ষার জন্য বসতে পারো। কেভিএস এর যে আপার প্রাইমারি সেগমেন্টটা, তাকে বলা হয় টিজিটি টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। তো তুমি সিটেট পেপার 2
ক্লিয়ার করার পর কেভিএস এ বসতে পারো, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের টিজিটি এক্সামে, অথবা তুমি এনভিএস এ বসতে পারো, অথবা তুমি আর্মি পাবলিক স্কুলের পরীক্ষায় বসতে পারো, অথবা তুমি বিহারের টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশনেও কিন্তু বসতে পারো। ঠিক আছে, তাহলে এতগুলো পথ তোমাদের কাছে খুলে যায় শুধুমাত্র এই সিলেবাসটার প্রিপারেশন করলে। তাহলে বুঝতে পারছো আমরা কোন সিলেবাসটার উপর কথা বলছি। এই সিলেবাসটা শুধু কিন্তু তোমাকে একটা এক্সাম কোয়ালিফাই করাবে তা নয়, তুমি যদি সিরিয়াসলি পড়ো তাহলে এটা তোমাকে একাধিক এক্সাম কোয়ালিফাই করানোর দিকে এগিয়ে নিয়ে যাবে। শুধু তোমার থেকে ডেডিকেশন আর পরিশ্রম এইটুকু চাইছে বিএসএসইআই। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কতটা সিরিয়াস একটা জায়গা নিয়ে আজকের ক্লাস। ঠিক আছে, তো প্রত্যেককে বলবো এবার একটু খাতা খুলে সিরিয়াসলি বসো, এবং যারা যারা আমার সাথে এই ক্লাস এখন করছো তারা কমেন্ট করো যে আগে তোমরা এই পরীক্ষা দিয়েছিলে কিনা, এবং আগামী দিনে কারা কারা দৃঢ়চেতা এই পরীক্ষা ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, তো চলে আসি নেক্সট সেগমেন্ট কি বলছে। তো আপার প্রাইমারি সিলেবাস নিয়ে কথা বলবো। এখন দেখো, আমি তো সমস্ত সাবজেক্টের সিলেবাস নিয়ে কথা বলবো না, কারণ যখন সাবজেক্ট স্পেসিফিক টিচার আসবেন তখন তারা তাদের সিলেবাসটাকে ইন ডিটেলে বলে দেবেন। ঠিক আছে, শুরুতেই বলে দিয়েছি যে আমি সায়েন্স, ম্যাথ অ্যান্ড সায়েন্স যে পার্টটা, তার সায়েন্স পার্টটাই কিন্তু ডিল করব তোমাদের সাথে। এবং ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি সিলেবাসে সায়েন্স অ্যান্ড পেডাগজি এটা একটা ভেরি ভাইটাল পার্ট। বলা হচ্ছে 30টা এমসিকিউ 30 মার্কস এবং 20 এমসিকিউ 20টা এমসিকিউ থাকছে সাবজেক্ট থেকে, 10টা এমসিকিউ থাকছে পেডাগজি থেকে। ঠিক আছে, এটা সিটেটের পেপার 2তে সেম জিনিসটা ফলো আপ হচ্ছে। ওকে, তো আমরা যদি মূল বিষয়বস্তু দেখি তাহলে আমরা দেখব যে আমাদেরকে কমিশন তার সিলেবাসে কি কি টপিক বলে দিচ্ছে। ঠিক আছে, এবং পরবর্তীতে আমরা আরো ডিটেলে আলোচনা করব যে আদৌ এই কটি মাত্র, মানে তুমি এই টপিকগুলো দেখেই বুঝতে পারছো ম্যাম এইটুকু টপিক, এই কয়েকটা টপিক, এইটুকু বললেই হয়ে যাবে, এইটুকু থেকেই 20টা প্রশ্ন চলে আসবে, আমি 20টা এমসিকিউ সঠিক করে ফেলবো। সেটা তো পিওয়াইকিউ ঘাটলেই বোঝা যাবে। এর জন্যই তো আছে আজকের ক্লাসে পিওয়াইকিউ, তাই না? তাহলে আমরা সবার আগে সিলেবাসটা দেখে নিই, কারণ যে কোনো পরীক্ষাকে লক্ষ্য করতে গেলে তার সিলেবাসটা ভালো করে অনুধাবন করতে হবে, সিলেবাসটাকে ভালো করে দেখতে হবে যে এই সিলেবাসটা, এটা হচ্ছে আমার লক্ষ্য। এই সিলেবাসটা শুধু খাতায় নয়, আমার মাথায় রাখতে হবে। এই সিলেবাসের প্রত্যেকটা টপিকের এমসিকিউস খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো চলো কি কি রয়েছে মূল বিষয়বস্তু থেকে। যে 20টি প্রশ্ন আসবে সেখানে রয়েছে কি? খাদ্য। প্রথম, সেখানে আমরা খাদ্যের সোর্সেস কি আছে, উপাদানগুলো কি আছে, সেগুলো কোথা থেকে পাচ্ছি, সেগুলো যদি শরীরে ডেফিসিয়েন্সি হয়ে যায় তাহলে কি কি রোগ হতে পারে, সুষম খাদ্য কি জিনিস, বডি মাস ইন্ডেক্স কি জিনিস, বডি মাস ইন্ডেক্সের যে রেঞ্জগুলো আছে সেই রেঞ্জের কত উপরে গেলে কেউ ওবিজ হতে পারে বা স্থূলত্ব চলে আসতে পারে, যে কোনো খাবারকে কি করে সংরক্ষণ করা যায়, খাবারে কি কি কালার বা ফুড গ্রেড কালারগুলো মেশানো হয় যেগুলো শরীরের জন্য কিন্তু ক্ষতিকারক। যেরকম একটা জিনিস আমি তোমাদের বলবো, দেখো বিজ্ঞান মানে তো শুধু এরকম নয় যে বইয়ের মধ্যে কিছু টপিক রয়েছে এবং কিছু পুঁথিগত জিনিস পড়ে নিলাম, পরীক্ষার খাতায় গিয়ে অ্যান্সার করে চলে এলাম, সেটাকে আমি বিজ্ঞান বলে মনে করি না। বিজ্ঞান হচ্ছে সেটাই যেটা ডে টু ডে লাইফে তোমাকে আরেকটু বেশি আপগ্রেড করে দেয়, তোমাকে ভাবতে সাহায্য করে যে আচ্ছা এই ফেনোমেনাটা হচ্ছে, কেন হচ্ছে, ওয়াই।
সায়েন্স তোমাকে জীবনে আরো ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করে সায়েন্টিফিক্যালি যখন তুমি কোনো জিনিসকে নিয়ে ভাবতে শুরু করো। রাস্তাঘাটে ঘুগনি তোমরা অনেকেই খেয়েছো, কি খেয়েছো তো? অনুষ্ঠান মেলা এই গেল দুর্গাপুজো, আগামী দিনে আসছে কালী পুজো, তো খেয়েইছো। দেখবে কিছু কিছু ঘুগনির দোকানে ঘুগনিগুলো বা মটরগুলো একটু অতিরিক্তই হলদে দেখায়। কেন বলো তো? তুমি বুঝতেই পেরে যাও যে কাকু এই ঘুগনিতে কালার মিশিয়েছে, কারণ বাড়িতে তো মায়েরা হলুদ দিয়ে রান্না করে, কই সেখানে তো হচ্ছে না। কারণ তুমি কি জানো সেখানে একটা কালার মেশানো আছে, তার নাম মেটানিল ইয়েলো, শরীরের জন্য খুবই ভয়ঙ্কর। ঠিক আছে, তো যখন তুমি বিজ্ঞান জানবে তখন তোমাকে এগুলোও কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, তো এগুলো সবই পড়বো আমরা খাদ্যের মধ্যে। নেক্সট আমরা পড়বো বাসস্থান। ঠিক আছে, পরবর্তীতে পড়বো কার্য, ফিজিক্সের চ্যাপ্টারে ঢুকে যাচ্ছে। চুম্বকত্ব পড়বো, তড়িৎ পড়বো। আচ্ছা, কার্য শুধু পড়বো না, তার সাথে কার্য ক্ষমতা শক্তি সম্পূর্ণটাই পড়বো। ঠিক আছে, তড়িৎ একটা অনেকটা ভাস্ট চ্যাপ্টার। ঠিক আছে, তড়িৎ পড়লে তার সাথে চুম্বকত্ব তো অবশ্যই আসবে, কারণ তড়িৎ ক্ষেত্রই আমরা জানি কি চুম্বক ক্ষেত্রের জন্ম দেয়, তাই তো। ধাতু পড়বো, ধাতুর আকরিক পড়বো, সংকর ধাতু পড়বো। তার সাথে সাথে আমরা পড়বো ধাতুবিদ্যা। ঠিক আছে, ধাতুর বিভিন্ন অক্সাইডস গুলো সম্পর্কে পড়বো। আবিষ্কার পড়বো, বিভিন্ন আবিষ্কারক এবং তাদের কি কি আবিষ্কার রয়েছে, কিছু ন্যাচারাল ফেনোমেনা বা প্রাকৃতিক ঘটনা। ঠিক আছে, সেইগুলো সম্পর্কে পড়বো। এই বজ্রবিদ্যুৎ তুমি বলতে পারো, সুনামি বলতে পারো, সেক্ষেত্রে দাবানল বলতে পারো। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিস কিন্তু আমরা পড়বো। সিলেবাস বলছে এই টপিকগুলি রয়েছে। চলো নেক্সট আমরা যদি পেডাগজি পার্টটা দেখি, যেখান থেকে 10টি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এখানে আমি একটা কথা বলবো, 2015তে আপার প্রাইমারিতে পেডাগজি পার্ট থেকে, মানে সায়েন্সের পেডাগজি থেকে, সেই অর্থে মানে সায়েন্স সেগমেন্টের মধ্যে যে 10 নাম্বার, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। ঠিক আছে, কিন্তু মাথায় রাখতে হবে সেন্ট্রাল বা এনসিটি এর নিয়ম অনুসারে এই ফরম্যাটটা পড়ছে, তাই এই ফরম্যাটটা আমরা তোমাদেরকে পড়াবো। কেন পড়াবো? আপার প্রাইমারি টেট পাস তো করবেই, সি টেটও তুমি পাস করে যাবে এই সিলেবাসটা পড়লে। তার সাথে সাথে নতুন আপার প্রাইমারি টেটে যদি সিলেবাস কিছুটা পরিবর্তিত হয়, তাহলে পরিবর্তন কোথায় আসবে? পরিবর্তন আসলে এই সেগমেন্টটায় আসবে, অর্থাৎ পেডাগজি পার্টটা কিন্তু যুক্ত হয়ে যাবে এবং পেডাগজি পার্ট থেকে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, তো পেডাগজি পার্ট থেকে কোশ্চেন আসবে মানে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে? এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। মাথায় রাখবে বিএসএসইআই কিন্তু তোমাকে শুধু 2015তে 10 বছর আগে কি হয়ে গেছে সেই বেসিসে তুমি পড়ে থাকবে, তা করলে কিন্তু হবে না। বিএসএসইআই তোমাকে আগামী দিন ভাবাবে, আগামী দিনে তুমি কি করে অ্যাডভান্স থাকবে, কি করে তুমি বাকিদের থেকে প্রিপারেশন আরেকটু ভালো থাকবে, আরেক ধাপ তুমি বেশি জেনে থাকবে। ঠিক আছে, সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং আমরা পেডাগজি পার্টটা কিন্তু তোমাদেরকে পড়াবো। বিজ্ঞানের প্রকৃতি এবং গঠন আমরা পড়ব, প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য, বিজ্ঞানের ধারণা, প্রশংসা, বোধগম্যতা, শিক্ষণের রীতি, সমন্বয়কারী রীতি, পর্যবেক্ষণ, পরীক্ষণ, আবিষ্কার পদ্ধতি। ঠিক আছে, উদ্ভাবনী ক্ষমতা, পাঠ্যপুস্তক শিক্ষা সহায়ক উপাদান, টিচিং লার্নিং মেটেরিয়াল। ক্লাসে তো দেখেছো যে পৃথিবী পড়ানোর সময় অনেক সময় কমলা লেবুর উদাহরণ দেওয়া হতো। জানো ওই কমলা লেবুটা কি? ওইটাই হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণ। কখনো ক্লাসে টিচার গ্লোব নিয়ে এসেও পড়াতেন, কখনো ম্যাপ টানিয়েও তোমাদের বোঝাতেন, তাই তো। কখনো জীবন বিজ্ঞানের শিক্ষক তোমাদের ব্যাঙ কেটে দেখাতেন।
সবই হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণ। এমনকি এই মুহূর্তে দাঁড়িয়ে আমিও ব্যবহার করছি শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে এই স্মার্ট বোর্ডটা, এই পেনটা। ঠিক আছে? আচ্ছা, তো চলো মূল্যায়ন। মূল্যায়ন কত রকম, বৌদ্ধিক দক্ষতামূলক, অনুভূতিমূলক, আর আছে কিছু প্রবলেমস, সমস্যা, সংশোধনমূলক শিক্ষণ ইত্যাদি জিনিসগুলো, রিমেডিয়াল টিচিং যাকে বলে। ঠিক আছে? তাহলে এই সমস্ত পার্ট যদি পড়ি এবং ম্যাডাম আগামী দিনে যদি সায়েন্সের পেডাগজি থেকে এই পার্ট থেকে না প্রশ্ন আসে, তাহলে কি আমার পড়া বৃথা হবে? কোনোদিন পড়া বৃথা যায় না। কারণ তুমি যে 30 নম্বরের চাইল্ড সাইকোলজি আর পেডাগজির পরীক্ষা দেবে, সেখানেও কিন্তু এই টপিকগুলো থেকে প্রশ্ন উঠে আসবে। ঠিক আছে? কি বোঝা গেছে? তাহলে সবাই কি করবে, এই সিলেবাসটা কিন্তু খাতার মধ্যে লিখে নেবে। কারণ যতই তুমি স্ক্রিনশট রাখো, ওটা ফোনে থেকে যাবে, মনে আসবে না। তাহলে কি করতে হবে, খাতায় লিখে নিতে হবে, নোট ডাউন করে ফেলতে হবে। ঠিক আছে? আজ থেকে সিরিয়াস হয়ে যাও, একটা খাতা বানিয়ে ফেলো আপার প্রাইমারি টেটের জন্য। আমার সাথে যেই যেই ক্লাসগুলো করবে, আমার ক্লাস যে কটা করবে, খাতা নিয়ে বসো। ঠিক আছে? এত ইনফরমেশন দেব, শুনে শুধু মাথায় থাকবে না, খাতায় লিখে রাখতে হবে, মাঝে মাঝে রিভিশন করতে হবে। ঠিক আছে? আমি আমার তরফ থেকে বা BSSEI এর তরফ থেকে এইটুকু শুধু তোমাদেরকে প্রমিস করে যেতে পারি, সায়েন্সের যা কন্টেন্ট তোমাদেরকে পড়ানো হবে, যেটুকু কন্টেন্ট পড়ানো হবে, আশা রাখছি ওই কন্টেন্টের বাইরে আপার প্রাইমারির প্রশ্ন যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, শুধু আপার প্রাইমারি নয়, তার সাথে যতগুলো টিচিং এক্সাম তুমি এই সিলেবাসের উপর দিতে চাইছো, সেগুলো তুমি কোয়ালিফাই করতে সমর্থ হবে। কিন্তু আমার সাথে রেগুলার ক্লাস করা বাধ্যতামূলক। এবং যতক্ষণ না তুমি একটা টপিক সম্পর্কে ক্ল্যারিটিতে আসছো, ততক্ষণ কিন্তু তুমি কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করবে বা লাইভে জিজ্ঞাসা করে যাবে যে এই জায়গাটা কিন্তু আমাকে আবার বুঝিয়ে দিতে হবে। আমার বুঝিয়ে দিতে কোনো আপত্তি নেই, শুধু দিনের শেষে যে গাছটা আমি আজকে লাগাচ্ছি তার ফলটা কিন্তু দেখতে চাই। ঠিক আছে? তো আলটিমেটলি রেজাল্ট কথা বলবে তোমাদের। তো সেই আশা নিয়েই তোমাদের সাথে এই পথ চলা আজকে শুরু হচ্ছে। এবং আমি তোমাদেরকে এবার বলতে চলেছি যে শুধু এই টপিকগুলো করলেই কি হয়ে যাবে, নাকি আরো পড়তে হবে, সেটা নিয়ে আলোচনা করব। শুধুমাত্র এইটুকু বলবো, এই যে সেগমেন্টটা, এই সিলেবাসটা একটু তুলে নাও। ঠিক আছে? এই সিলেবাসটা একটু লিখে নাও, আর তারপরে আমরা কিন্তু নেক্সট যে জায়গাটায় সেটা চলে যাচ্ছি। চলো দেখো, সিলেবাস জানার পর তোমাদের এবার যেটা কোয়ারি হতে পারে, ম্যাম সিলেবাস তো আপনি বলে দিয়েছেন, পড়বো কোথা থেকে, কোন বই থেকে পড়লে ভালো হয়? তা আমি তোমাদের এটাই বলবো, সবার আগে নিজের বেসিকটা পড়ার চেষ্টা করো। ঠিক আছে? বেসিকটা কি, তুমি আগামী দিনে যাদেরকে পড়াতে চলেছো, কোন ক্লাস থেকে পড়াতে চলেছো, ক্লাস 6 থেকে ক্লাস 8 অবধি পড়াতে চলেছো তুমি। তো ক্লাস 6 থেকে ক্লাস 8 এর পরিবেশ এবং বিজ্ঞানের যে গভর্নমেন্টের বইটা রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বইটি রয়েছে, সেই বইয়ের সূচিপত্র যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে সেই প্রত্যেকটা টপিককে কিন্তু আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে লাগবে। দেখো, অনেকে হয়তো তোমাকে রেকমেন্ড করে দেবে অনেক বই, কিন্তু আমি মনে করি না সাকসেসের কোনো শর্টকাট আছে। সাকসেস তুমিই পাবে, তোমার দমে পাবে, তোমার পরিশ্রমে পাবে। আমি শুধুমাত্র তোমাকে
পথ দেখাবো, এই জার্নিতে তোমার সাথে থাকবো এবং সিলেকশন পাওয়ার পর তোমার সাথে হাসবো। ব্যাস এটুকুই। আমি কোনোদিন বলবো না আমি তোমায় সাকসেস পাইয়ে দিয়েছি, আমি মনে করি না সেটা। আমি মনে করি যে সাকসেস তোমার পরিশ্রমে আসবে, আর তার জন্য তোমাকে কি করতে হবে, খুব রুট সেকশনটা খুঁজতে হবে, বেসিক জায়গা খুঁজতে হবে। তুমি যাদের পড়াবে তাদের সিলেবাসটা তোমার জানতে হবে, তাদের বইতে কি কি বিষয়বস্তু রয়েছে সেটা জানতে হবে। তুমি নিজেই দেখো এইগুলো তুমি পড়ে এসেছো, কিন্তু তো সেই বইগুলো সবার আগে তোমরা জোগাড় করে ফেলো ছোট ছোট ভাই বোনদের থেকে, ঠিক আছে? কি কি রয়েছে আমরা যদি দেখি তাহলে সূচিপত্রতে দেখতে পারবো পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। এটা যদিও বলে দিই ষষ্ঠ শ্রেণীর সিলেবাস, এটা পরিবেশ এবং বিজ্ঞানের জন্য। বইগুলো খুব লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা। আমি মনে করি যে অন্তত 7 দিনের মধ্যে রিডিং পড়ে ফেলা যায়, এবং বইয়ের মধ্যে গল্পের ছলে অনেকটা লেখা আছে। আমি মেনলি তোমাদেরকে বলবো হাইলাইট করবে গোলাপি বা নীল রঙের যে অক্ষরে লাইনগুলো থাকবে চ্যাপ্টারের মধ্যে সেগুলোকে, ঠিক আছে? এত ডিটেলে, এত সত্যি কথা আর কে বলবে আমি জানি না, বিএসএসইআই তো বলবেই। কারণ আমি মনে করছি যে তোমরা সঠিক পথে যেতে গেলে এই বেসিকটা থেকে এগোতে হবে, ঠিক আছে? আমাদের চারপাশের ঘটনা সমূহ, মৌলিক যৌগিক পদার্থ, শিলা, খনিজ পদার্থ, একটু মনে করে দেখো। এই যে শিলা, খনিজ পদার্থ, এই জায়গাটা না ধাতু বলে একটা চ্যাপ্টার ছিল, হ্যাঁ, সিলেবাসের মধ্যে, ওই জায়গাটার জন্য ইম্পর্টেন্ট। মাপযোগ, পরিমাপ, বল ও শক্তির প্রাথমিক ধারণা, আমি বলেছিলাম কার্য বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে কার্য, ক্ষমতা, শক্তি পড়বো। ওইখানটায় আমরা বল ও শক্তির প্রাথমিক ধারণা কিন্তু এখানে পড়া হয়ে যাবে। আচ্ছা, তরল এবং গ্যাসীয় পদার্থের স্থিতিগতি, মানুষের শরীর, সাধারণ যন্ত্র সমূহ, জীববৈচিত্র্য তার শ্রেণী বিভাগ, কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ, বর্জ্য পদার্থ ইত্যাদি রয়েছে। তাহলে এতগুলো 12খানা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে? এই 12টা চ্যাপ্টারের যে হাইলাইটেড কি নোটস ওইগুলো কিন্তু পড়তে হবে। লাস্টে সারপ্রাইজ থাকবে, তাই গেলে হবে না। চ্যাপ্টারটা তো দেখতে কম লাগছে না, 1 থেকে শুরু হচ্ছে, 188 পৃষ্ঠা। তো দেখা যাক কি করা যেতে পারে তোমাদের জন্য। চলো, সপ্তম শ্রেণীর পরিবেশ এবং বিজ্ঞান বই, সেখানে কি কি রয়েছে ভালো করে দেখো। ভৌত পরিবেশ, তাপ, আলো, চুম্বক, তড়িৎ। আচ্ছা, এই পার্টটা দেখো তো, চুম্বক, তড়িৎ সিলেবাসে ছিল তো? ছিল। সময়, গতি, পরমাণু, অণু, রাসায়নিক বিক্রিয়া, পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা, মানুষের খাদ্য ছিল এই সেগমেন্টে, সিলেবাসে এই সেগমেন্টটা ছিল, তাই তো? আচ্ছা, পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ, পরিবেশ ও গণস্বাস্থ্য বা জনস্বাস্থ্য কথাটা লেখা রয়েছে, হ্যাঁ, পরিবেশ ও জনস্বাস্থ্য, ঠিক আছে? এই এত দূর হলো গিয়ে 307 পেজ, ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণীরটা যদি আমরা দেখি তাহলে অষ্টম শ্রেণীর সিলেবাসে কি কি রয়েছে? অষ্টম শ্রেণীর সিলেবাসে ভৌত পরিবেশ যেটা, সেখান থেকে থাকছে হচ্ছে বল ও চাপ, হ্যাঁ, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, তাপ, আলো, ঠিক আছে? মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া, পদার্থের আকৃতি, পদার্থের গঠন, রাসায়নিক বিক্রিয়া, তড়িতের রাসায়নিক প্রভাব। দেখো তড়িৎ খানিকটা ওখানে ছিল, আবার এখানে তড়িতের রাসায়নিক প্রভাব। কয়েকটি গ্যাসের পরিচিতি, কার্বন, কার্বন ঘটিত যৌগ, প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ,
আচ্ছা, ন্যাচারাল ফেনোমেনন বা প্রাকৃতিক ঘটনা, এটা ছিল সিলেবাসে, এখানে আছে। দেহের গঠন, অণুজীবের জগৎ, মানুষের খাদ্য, খাদ্য উপাদান, ওই যে খাদ্য বলে যে টপিকটি ছিল সেই জায়গার। অন্তঃক্ষরা গ্রন্থি, বয়ঃসন্ধি, পরিবেশের সংকট, সংরক্ষণ, আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ। তাহলে রইল 293টা পেজ। তাহলে এই যে 3টে বই, তার যে সিলেবাস, ঠিক আছে, তার যে বিষয়বস্তু, বিএসএসইআই কিন্তু তোমাদেরকে এটার যদি একটা নোটস করে তোমাদেরকে দিয়ে দেয় তাহলে কতটা সুবিধা হয় তোমাদের, কমেন্ট সেকশনে জানাও। তাহলে তো 3টে বই আলাদা আলাদা করে চ্যাপ্টারগুলো ঘেটে ঘেটে নোট বানিয়ে দীর্ঘ সময় লেগে যাবে। অতটা সময় হয়তো পাবেও না পরীক্ষার আগে, কারণ তোমার তো শুধু সায়েন্স পড়লে হবে না রে বাবা, তোমায় তার সাথে ম্যাথ করতে হবে, তার সাথে চাইল্ড সাইকোলজি করতে হবে, তার সাথে বেঙ্গলি পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, তাই তো? তাহলে বিএসএসইআই কি করবে, তোমার জন্য ইবুক আকারে কিন্তু নিয়ে চলে আসবে, ঠিক আছে? তো বিএসএসইআই তে পড়ছো মানেই এইটুকু তুমি ধরে নাও যে তুমি এক্সট্রা তো বেনিফিট অবশ্যই এখান থেকে পাবে। তো চেষ্টা করা হবে যাতে আলাদা করে বইয়ের প্রত্যেকটা টপিক তোমাকে খুঁটিয়ে না পড়তে হোক। তোমাদের জন্য এইটা আমরাই অনেক সহজ করে তোমাদের কাছে উপলব্ধ করে দেব, ঠিক আছে? চলো এইবার আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট 2015 PYQ, ঠিক আছে? পিওয়াইকিউতে আমরা 30টা সায়েন্সের প্রশ্ন নিয়েই কিন্তু কথা বলবো এখন। এবং আমি তোমাদের একটা জিনিস এখান থেকে ক্ল্যারিফাই করে দেব। দেখো, আপার প্রাইমারি টেটের আমরা যদি শুরুর দিকে সিলেবাসটায় চলে যাই, মূল বিষয়বস্তুর যে সিলেবাস, দেখো টপিক কটা আছে, এই কয়টি, 30টা প্রশ্ন এখন আমরা করব। 30টা প্রশ্ন করার সময় খেয়াল করবে তো এই কয়টি টপিক থেকেই কি এসেছে নাকি সাথে আরো কিছু টপিক থেকে এসেছে। মানে এই যে তোমাদের সামনে দাঁড়িয়ে আমি বললাম যে দেখো সিলেবাসে তো এইটুকু টপিক দেয়া আছে, কিন্তু এইটুকু পড়লে হবে না, ক্লাস 6 থেকে 8 এর বইতে যা যা টপিক আছে সব কটারই তোমাদের ক্ল্যারিটি লাগবে। আমি এটা কেন বললাম? আমি এটা বললাম এই কারণেই যে যদি দেখা যায় 2015 কোশ্চেনগুলোকে, পিওয়াইকিউ গুলোকে, তাহলেই তোমরা দেখতে পারবে যে 30টা এমসিকিউ কিন্তু শুধুমাত্র এই সিলেবাসের 9টা টপিক থেকে আসেনি, এছাড়াও অন্যান্য টপিক থেকে এসেছে। সেই জন্যই তোমাদেরকে ক্লাস 6 থেকে 8 অবধি সিলেবাসের টপিকগুলো ভালো করে পড়তে বলা, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা যাচ্ছে? তো চলে আসি আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনায়। প্রথম প্রশ্ন বলছে রক্ত জমাটের জন্য প্রয়োজনীয় পদার্থটি হলো, রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় পদার্থ কি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা দেখে নেব যে কি কি অপশনস রয়েছে। অপশন 1 বলছে বিলিরুবিন, অপশন বি এ বলছে বিলিরুবিন, অপশন বি বলছে প্রোথ্রম্বিন, অপশন সি বলছে অ্যালবুমিন, অপশন ডি বলছে গ্লোবুলিন, ঠিক আছে? এটা 1 নম্বর করে তোমাদেরকে দেয়া হয়েছে, কিন্তু যদি তুমি 2015 সালের আপার প্রাইমারির পেপারটা নাও, প্রশ্নপত্রটা নাও, তাহলে এটা 121 নম্বর প্রশ্ন ছিল, ঠিক আছে? 121 থেকে 150, এই 30টি প্রশ্ন সায়েন্সের ছিল। ক্লিয়ার? এখানে তোমাদের কাছে সাজিয়ে দেওয়া হয়েছে 1 2 3 4 করে। তো প্রশ্নটি তোমরা পেয়েছো,
কমেন্টে কিন্তু অ্যান্সার দিতে থাকো, আমি দেখে নেব প্রথম উত্তরটি কে দিচ্ছ, ঠিক আছে? এবং তার সাথে সাথে যদি বাকি অপশনগুলো তোমার জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে লিখতে তুমি ভুলো না। তো দেখে নাও রক্ত জমাটের জন্য প্রয়োজনীয় পদার্থটি কি। তো রক্ত জমাটের জন্য প্রয়োজনীয় পদার্থ হচ্ছে প্রথ্রম্বিন, ঠিক আছে? প্রথ্রম্বিন এটা কি? এটা এক ধরনের প্রোটিন যেটা ইনঅ্যাক্টিভ থাকে, যেই প্রথ্রম্বিনটা থ্রম্বিনে পরিণত হয়, ঠিক আছে? থ্রম্বিনে রূপান্তরিত হয়, ঠিক আছে? এই থ্রম্বিন ফাইব্রিনোজেন থেকে আবার ফাইব্রিন তৈরি করে। কি করে? ফাইব্রিনোজেন সেখান থেকে ফাইব্রিনে রূপান্তর হতে সাহায্য করে। এই ফাইব্রিনটা অ্যাকচুয়ালি এরকম সুতোর মতন জালক আকার আকৃতি সৃষ্টি করে এবং যে কোনো ক্ষত বা উন্টকে ঢাকা দিয়ে দেয়, বা বলতে পারো যে কোনো ক্ষতর উপর এরকম একটা ফাইব্রিনের জালক হয়ে যায়, যার ফলে রক্ত জমাট বেঁধে যায়, রক্ত সেই জায়গা থেকে পড়ে যাওয়া বন্ধ হয়ে যায়। প্রশ্নটি তাহলে কোথা থেকে আসলো? প্রশ্নটি তাহলে মানব শরীরের হিউম্যান ফিজিওলজির সংবহন তন্ত্র থেকে চলে এসেছে। ঠিক আছে, সংবহন তন্ত্রের প্রশ্ন কিন্তু এইটি বুঝতে হবে ভালো করে। তো রক্ত থেকে যখন প্রশ্ন এসছে তখন এই ধরনের আর কি প্রশ্ন আসতে পারে আমি বলেছি আমার ক্লাস করতে গেলে খাতা নিয়ে বসতে হবে কিন্তু, কারণ আরো ইনফরমেশন থাকে। তো রক্ত সাধারণত মাথায় রাখতে হবে আমাদের রক্ত বাহের মধ্যে দিয়ে কোনোদিন রক্ত কিন্তু জমাট বাঁধে না, তার কারণ রক্ত বাহের মধ্যে যে প্রোটিনটি থাকে সেটি হচ্ছে কি হেপারিন, ঠিক আছে? হেপারিন রক্ত বাহের মধ্যে রক্তকে জমাট বাঁধতে দেয় না। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে এটাকে বলা হয় কি অ্যান্টিকোয়াগুলেন্ট, ঠিক আছে, বা রক্ততঞ্চক বিরোধী, ঠিক আছে? তাহলে এই হেপারিন এর জন্যই রক্তবাহতে কোনোদিন রক্ত জমলো না। কিন্তু যদি আজকে আমি কোথাও পড়ে যাই, আমার কোথাও অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমার রক্তবাহ কি হবে? বাতাসে বা পরিবেশের সাথে কিন্তু কন্ট্যাক্টে চলে আসবে, সংস্পর্শে চলে আসবে, তাই তো? কেটে গেছে মানেই কি হয়েছে? জায়গাটা একটা উন্ড ফরমেশন হয়েছে, রক্ত বেরোচ্ছে, আর পরিবেশের যত ধূলিকণা যত বাতাস সেগুলোর সংস্পর্শে চলে এসেছে। ক্লিয়ার? তো সেই কারণেই কি হয়, সাথে সাথে কিন্তু আমাদের হেপারিনের কাজ বন্ধ হয়ে যায় এবং প্রথ্রম্বিন অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে? প্রথ্রম্বিন অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাকচুয়ালি যে বিষয়টি সেটি হচ্ছে রক্ত জমাট বাঁধার জন্য যে অঙ্গাণুটি কাজ করে তার নাম অনুচক্রিকা, থ্রম্বোসাইট, ঠিক আছে? অনুচক্রিকা। তো এই অনুচক্রিকার কতগুলো ফ্যাক্টরস রয়েছে, ঠিক আছে? ফ্যাক্টর 8 থাকে, ফ্যাক্টর 9 থাকে, ঠিক আছে? এরকম অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। যেরকম বলে রাখি, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 এর সমস্যা হলে কিন্তু হিমোফিলিয়া হয়ে যেতে পারে, ঠিক আছে? ফ্যাক্টর 8 এই যদি সমস্যাটা হয় তাহলে যেটাকে বলা হয় রানী ভিক্টোরিয়ার বংশে হয়েছিল, ঠিক আছে, রাজকীয় হিমোফিলিয়া। ফ্যাক্টর 9 হলে পরে সেটা ক্রিস ক্রস হিমোফিলিয়া নামে পরিচিত। তাহলে বোঝা যাচ্ছে তো? তাহলে ফ্যাক্টরগুলো মানে রক্ত জমাট বাঁধার জন্য ফ্যাক্টরগুলো খুব জরুরি, ঠিক আছে? রক্ত জমাট বাঁধার জন্য কিন্তু ভিটামিন কে খুব জরুরি, ক্যালসিয়াম আয়ন খুব জরুরি, ঠিক আছে? সবগুলো কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নট অনলি প্রথ্রম্বিন তো সাহায্য করেই। প্রথ্রম্বিন যখনই থ্রম্বিনে রূপান্তর হয় তখনই সে কি করে? হেপারিনের কাজকে ব্লক করে দেয়, যে হেপারিন তুমি থেমে যাও ভাই, এবার রক্ত জমাট বাঁধতে হবে। এবার থ্রম্বিন কি করে? ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি করে দেয়। বোঝা গেছে? ক্লিয়ার এইটুকু? এখান থেকে অনেকগুলো ইনফরমেশন পেলে তুমি, সবকটা খাতার মধ্যে নোট করতে হবে। বিলিরুবিন কি? বিলিরুবিন হচ্ছে এক প্রকারের রঞ্জক, ঠিক আছে? বিলিরুবিন হচ্ছে এক প্রকারের রঞ্জক, ওকে?
আমাদের যে আরবিসি আছে, আরবিসি কতদিন বাঁচে? 120 দিন বাঁচে। 120 দিন পরে কি হয়? তারা মারা যায়। মারা গিয়ে কোথায় স্টোর হয়? লিভারে স্টোর হয়, যকৃতে স্টোর হয়, স্প্লিনের মধ্যে স্টোর হয়। এই জন্য যকৃৎ এবং স্প্লিনকে আরবিসির গ্রেভিয়ার্ড বলা হয়ে থাকে, বা কি বলবো এটাকে, কফিন, শ্মশান বলা হয়ে থাকে। ঠিক আছে, হ্যাঁ শ্মশান বলাটা ঠিক হবে না, কফিন, ঠিক আছে, গ্রেভিয়ার্ড বলা হয়। তো আমাদের যে লিভারের মধ্যে না ওই আরবিসি যেগুলো 120 দিন পর মরে যায়, সেগুলো থেকেই তৈরি হয়ে যায় একটা রঞ্জক যার নাম বিলিরুবিন। ক্লিয়ার? তাহলে বিলিরুবিনের জন্য কি হয়? আমরা দেখতে পাই যে আমাদের স্টুলের কালার কিন্তু ইয়েলো আসে। অনেক সময় আমরা যাদের ক্ষেত্রে জন্ডিস রোগ দেখতে পাই, তাদের কিন্তু এই হাত বা স্কিনে কিন্তু একটু ইয়েলো কালারেশন চলে আসে। ঠিক আছে, বিলিরুবিন হাই, অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। কেউ যদি লিভার ফাংশন টেস্ট করাও, তাহলেই কিন্তু বিলিরুবিনের মাত্রা কতটা আছে সেটা বুঝতে পেরে যাবে। ক্লিয়ার? আচ্ছা, অ্যালবুমিন। অ্যালবুমিন এই যে প্রোটিনটা না, এটা তোমার রক্ত রসের মধ্যেই থাকে, প্রথ্রম্বিনও থাকে, রক্তরস বা প্লাজমার মধ্যে থাকা প্রোটিন অ্যালবুমিন। অ্যালবুমিন এটা কি করে? অভিস্রবণ, কোষের মধ্যে যে অভিস্রবণ হয় সেইটাকে মেনটেন করে। অ্যালবুমিন সহজে পাওয়া যায় হচ্ছে অ্যালবুমিন প্রোটিনটা ডিমের যে সাদা অংশ দেখেছো, এটা পরীক্ষায় খুব আসে। ডিমের সাদা অংশে কোন প্রোটিন দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে কি? অ্যালবুমিন প্রোটিন। ঠিক আছে, ডিমের সাদা অংশে পাওয়া যায়। গ্লোবিউলিন, গ্লোবিউলিন প্রোটিনটা এটার কি কাজ? আচ্ছা, গ্লোবিউলিন হচ্ছে যেটাকে তুমি বলতে পারো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে এই গ্লোবিউলিনের কিন্তু ভূমিকা রয়েছে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী নেক্সট, রোগ প্রতিরোধের জন্য দায়ী, এটা রোগ প্রতিরোধের জন্য দায়ী কোষটির নাম। ঠিক আছে, রোগ প্রতিরোধের জন্য এটা দায়ী হবে। ঠিক আছে, রোগ প্রতিরোধের জন্য দায়ী কোষটির নাম কি? কি হবে? দেখো, এটিও কিন্তু আমরা বলতে পারি এই কোশ্চেনটা কোথা থেকে এসেছে, সোর্স বুঝতে হবে কোশ্চেনের। কারণ তুমি যদি ইচ অ্যান্ড এভরি কোশ্চেনের সোর্স খুঁজতে পারো, তাহলেই তুমি বুঝে যাবে তোমাকে কোন কোন চ্যাপ্টার আসলেই খুব ভালো করে পড়তে হবে। তো দেখো, আমি তো শুধুমাত্র রক্ত প্রথম কোশ্চেনে যেটা ছিল সামান্য কিছু ইনফরমেশন দিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের যদি তুমি পোস্টমর্টেম না করতে পারলে আর কি করলে? থিওরি ক্লাসে আমরা কিন্তু ডিটেলে এর আলোচনায় যাব। তো কারা কারা সেই ক্লাস চাও একটু কমেন্টে জানাও। ঠিক আছে, রোগ প্রতিরোধ, এটা রোগ চ্যাপ্টার থেকে এসছে এই প্রশ্নটা। ঠিক আছে, তো হিউম্যান ডিজিজ থেকে এই কোশ্চেনটা এসে গেছে। রোগ প্রতিরোধের জন্য দায়ী কোষটির নাম। দেখো, এটির সঠিক উত্তর হয়ে যাবে কি? লিম্ফোসাইট। ঠিক আছে, লিম্ফোসাইট হয়ে যাবে সঠিক উত্তর। আমরা যদি দেখি এরিথ্রোসাইট, এই এরিথ্রোসাইট আমি অন্য অপশনগুলো এখন আগে বলে দিই। ঠিক আছে, তারপরে লিম্ফোসাইট নিয়ে আমি কথা বলছি। এরিথ্রোসাইট এটা কি? এরিথ্রোসাইট বলা হয় আরবিসি কে, লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেলকে কিন্তু বলা হয় কি? এরিথ্রোসাইট। ক্লিয়ার? থ্রম্বোসাইট একটু আগে বললাম, এটা কাকে বলা হয়? অনুচক্রিকা বা প্লেটলেটকে বলা হয়। ক্লিয়ার? হেপাটোসাইট, যকৃতের যে কোষ, লিভার সেলের নাম কিন্তু কি হয়ে যায়? হেপাটোসাইট হয়ে যায়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জানো তো এই হেপাটোসাইট সেল। এর না রিজেনারেশন ক্ষমতা আছে, রিজেনারেশনের ক্ষমতা আছে এই হেপাটোসাইট সেলের। মানে সাপোজ ধরো কারো লিভারে পচন ধরেছে
যদি সামান্য অংশ পচন ধরে থাকে সেটা যদি সার্জারির মাধ্যমে কেটে দেওয়া হয়, লিভার সেল বা হেপাটোসাইট সেল কিন্তু আবার ওই অংশটা ভরাট করে দিতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আরবিসি এবং প্লেটলেট কি বা কি জিনিস, এগুলো নিয়ে তো আমরা পরবর্তী ক্লাসে কথা বলবোই, যখন আমরা রক্তটা খুব ভালো করে পড়বো আপার প্রাইমারির জন্য, তখন কথা বলবো। এবং আরবিসি বা প্লেটলেট বেশি থাকলে বা কম থাকলে কি কি ডিজিজ হতে পারে সেগুলোও কথা বলবো। তো সেই নিরিখে কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইবার প্রশ্নটা লিম্ফোসাইট থেকে এসেছে, পরের বার আরবিসি বা প্লেটলেট থেকেও প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, লিম্ফোসাইট কি জিনিস? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লিউকোসাইট। লিউকোসাইট মানে হচ্ছে কি? শ্বেত রক্তকণিকা। তুমি জানো তোমার শরীরে রোগ প্রতিরোধের জন্য যেটি দায়ী, যে রক্তকোষটি বা কণিকাটি দায়ী, তার নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা, তার নাম, ভালো নামটা কি? ডাব্লিউবিসি, তাই তো? যেটাকে আমরা বলতে পারি কি? লিউকোসাইট। তো এটার আরেকটি নাম আছে লিউকোসাইট। এখন ডাব্লিউবিসি কে যদি আমরা দেখি তাহলে এর 5টি উপাদান আছে। ডাব্লিউবিসির কি কি 5টা উপাদান আছে? ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, যেগুলো হচ্ছে দানাদার, তাই এরা গ্রানুলোসাইট। এবং আরো দুটি আছে, সেটি হচ্ছে লিম্ফোসাইট আর মনোসাইট। এই লিম্ফোসাইট আর মনোসাইট এগুলো অদানাদার, তাই জন্য নাম হচ্ছে কি? আগ্রানুলোসাইট। তো এদের মধ্যে যে লিম্ফোসাইটটি আছে না, এই লিম্ফোসাইটটি মাথায় রাখতে হবে শ্বেত রক্তকণিকার মধ্যে সবথেকে ক্ষুদ্রতম উপাদান বা সবথেকে ক্ষুদ্রতম শ্বেত রক্তকণিকা যদি বলা হয় বা রক্তকোষ যদি বলা হয়, তাহলে কিন্তু হয়ে যাবে এই লিম্ফোসাইট। আর সব থেকে বড় বললে হয়ে যাবে কি? মনোসাইট। আমি যেগুলো লিখছি না স্মার্ট বোর্ডে, মুখে বলছি, আশা রাখবো খাতায় লিখছো। কমেন্ট করে জানাও কারা কারা খাতায় নোট ডাউন করছো, ঠিক আছে? ক্লাস কেমন লাগছে সেটা জানাতেও ভুলবে না, কারণ আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে তোমাদের কাছে একটা ক্লাস পৌঁছানো, মানে যতটা সম্ভব ইনফরমেশন একটা ক্লাস থেকে দেয়া যায় ততটা তোমাদেরকে এগিয়ে দেয়া। তুমি তোমার এতটা সময় দিয়ে একটা ক্লাসকে যখন দেখছো, তখন আমাদেরও একটা দায়বদ্ধতা আছে যে তুমি বাকিদের থেকে ওই সময়টা যখন তুমি দিলে এই ক্লাসের জন্য, বাকিদের থেকে কিন্তু এগিয়ে গেলে, ঠিক আছে? তো ইনফরমেশনগুলো কিন্তু অবশ্যই নোট করো, হ্যাঁ? তো আমি যেটা বলছিলাম যে সব থেকে বড় যে ডাব্লিউবিসিটা, তার নাম মনোসাইট, আর সব থেকে ছোট যেটি, তার নাম হচ্ছে লিম্ফোসাইট। এখন এই লিম্ফোসাইট আবার 2 প্রকারের আছে, ঠিক আছে? এই লিম্ফোসাইট কত প্রকার? 2 প্রকার। একটা বি লিম্ফোসাইট আর একটা টি লিম্ফোসাইট। যখন আমি ব্লাড পড়াবো তখন এগুলোরও আরো ডিটেলিং এ আলোচনা করব। শুধু এইটুকু বলে রাখি, এই যে বি লিম্ফোসাইট আছে না, ও অ্যান্টিবডি ফরমেশন করে। আর তোমরা খুব ভালো করে জানো অ্যান্টিবডি তৈরি হলে দেহে রোগ প্রতিরোধ তৈরি হয়, ঠিক আছে? এবং টি লিম্ফোসাইট কি করে? এরা হচ্ছে মেনলি ফ্যাগোসাইটোসিস করে, মানে আগ্রাসন করে। কাকে আগ্রাসন করবে? বাইরে থেকে যে দূষিত পদার্থগুলো বা অণুজীবগুলো রোগ সৃষ্টি করতে চলে এসেছে তাদেরকে নষ্ট করে দেবে, ঠিক আছে? তো এটা হচ্ছে টি লিম্ফোসাইটের কাজ। তাহলে বি আর টি মিলেই মোটামুটি অ্যান্টিবডি ফরমেশন করে, আর যত দুষ্টু সেই ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো এসছে তাদেরকে মেরে ধরে বা আগ্রাসন করে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেবে। তাহলে এই জন্য আমরা অ্যান্সার নিয়ে নিয়েছি কি? লিম্ফোসাইট। ক্লিয়ার? চলো নেক্সট, পরবর্তী। স্ত্রীলোকের একটি যৌন হরমোনের নাম হলো, স্ত্রীলোকের একটি যৌন হরমোনের নাম কি হবে? অপশনগুলো পড়ো। টেস্টোস্টেরন হবে কি? এটা হবে না, কারণ টেস্টোস্টেরন কোথা থেকে খরিত হচ্ছে? শুক্রাশয়ের লেডিগের আন্তর্কোষ, লেডিগের ইন্টারস্টিশিয়াল সেল বা আন্তর্কোষ। তাহলে শুক্রাশয় কাদের থাকে? অবশ্যই পুরুষের। তাহলে এটা হচ্ছে মেল হরমোন, টেস্টোস্টেরন হবে না। আচ্ছা, গ্যাস্ট্রিন
অ্যাড্রেনালিন আছে। গ্যাস্ট্রিন হচ্ছে যেটা আর কি পরিপাকে সহায়তা করছে এরকম হরমোন, গ্যাস্ট্রিন, ঠিক আছে। তো অ্যাড্রেনালিন এর এর নাম কি? এইটা কি? এটা স্ত্রীলোক পুরুষ বলে কিছু হয় না, এটা প্রত্যেক মানুষের শরীরেই। আমাদের যে কিডনি আছে, কিডনির ওপর গ্ল্যান্ড আছে টুপির মতো, যার জন্য এটাকে সুপ্রারেনাল গ্ল্যান্ডও বলা হয়। তো অ্যাড্রেনাল বলে একটা গ্ল্যান্ড আছে, সেখান থেকে অ্যাড্রেনালিন হরমোন খরিত হয়। এটাকে কিন্তু আপৎকালীন হরমোনও বলা হয়, আপৎকালীন হরমোন। ঠিক আছে, আপৎকালীন হরমোন নামেও কিন্তু এটি পরিচিত। আচ্ছা, তার মানে পড়ে থাকলো কি একমাত্র কি? প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন, এইগুলি কি? এইগুলি হচ্ছে স্ত্রী লোকের শরীরে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, মাথায় রাখতে হবে। প্রোজেস্টেরন কোথা থেকে খরিত হয়? প্রোজেস্টেরন কোথা থেকে খরিত হয়? অবশ্যই গর্ভাশয় থেকে খরিত হয়, ঠিক আছে, গর্ভাশয় থেকে খরিত হয়। এবং গর্ভাশয়ের আমরা যদি বলি কর্পাস লিউটিয়াম থেকে খরিত হয়, ঠিক আছে, অর্থাৎ যে ওভাম আছে, ঠিক আছে, তার কর্পাস লিউটিয়াম থেকে খরিত হয়। প্রোজেস্টেরন যেটা রয়েছে, প্রোজেস্টেরনের কথা বলবো এবার, এটি গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত হয়, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন এই তিনটেই হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন, ক্লিয়ার, মাথায় থাকবে, এই তিনটেই হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন। টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই তিনটেকেই বলা হয় কি? লোকাল হরমোন, ঠিক আছে, লোকাল হরমোন বলা হয়ে থাকে, মাথায় রাখতে হবে কিন্তু এতগুলি কথা আমি বললাম। এবং তার সাথে সাথে এই টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন এইগুলো যেখান থেকে খরিত হয়, অর্থাৎ গর্ভাশয় এবং শুক্রাশয়, এই দুটিকে মিশ্র গ্রন্থিও বলা হয়। তাহলে এতদিন অবধি জানতে কি অগ্নাশয় শুধু মিশ্র গ্রন্থি, তাই তো? এবার কিন্তু সেই ইনফরমেশন আপগ্রেড করার সময় হয়ে এলো, কারণ BSSEI মানেই তোমার নলেজের আপগ্রেডেশন হবে। বা আমি যদি আপার প্রাইমারির ক্লাস হচ্ছে, তো একটু চাইল্ড সাইকোলজির নিরিখে বলি, তোমার স্কিমা গঠিত হচ্ছে, ঠিক আছে, যারা যারা কিছুটা হলেও পড়েছো আমার কথাটা নিশ্চয়ই রিলেট করতে পারলে। স্কিমা হচ্ছে সেই প্যাকেট অফ নলেজ যেটা কিন্তু আপগ্রেড হতে থাকে, বা ভুল ধারণা থাকলেও সেটা নতুনভাবে সংবন্ধন হয়, ঠিক আছে। তাহলে স্কিমা গঠন করতে হবে, হ্যাঁ। আচ্ছা, চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন। ফুসফুসীয় শিরার রক্ত হৃৎপিণ্ডের ড্যাশ প্রকোষ্ঠে পৌঁছায়। আচ্ছা, হৃৎপিণ্ড তো এখন আমরা আঁকবো না, তো হৃৎপিণ্ডকে এটা খুব সহজভাবে বোঝাবো, কারণ বিজ্ঞান পড়াচ্ছি মানেই এরকম ব্যাপার না যে ম্যাম আমি তো বেসিক জিনিস ভুলে গেছি, তাহলে কি আমি এই বিজ্ঞানটা পড়তে পারবো, এটা এমন কিছু বিজ্ঞান না, ঠিক আছে। আর আমি পড়াচ্ছি মানেই এখানে বুঝতে হবে খুব সহজভাবে বিজ্ঞানটা তোমাদের কাছে রিপ্রেজেন্টই করা হবে। তো আমি যদি এটা একটা বক্স ধরে নিই, এই বক্সটাকে যদি চারটে ভাগ করে দিই, তাহলেই কিন্তু তুমি কি পাবে? তুমি পাবে হচ্ছে হৃৎপিণ্ডের চারটে প্রকোষ্ঠ। এর মধ্যে এই যে এইটাকে বলা হবে ডান দিক, এটাকে বলা হবে বাম দিক। তুমি বলবে এটা কি করে হয়, আপনার ডান হাত তো এইদিকে, না বাবা, সিস্টেমটাকে খেয়াল করো। এই বক্সটাই ধরো আমার হৃৎপিণ্ড হিসেবে বসানো আছে, তাহলে এই পাশটা আমার ডান দিক, এই পাশটা আমার বাম দিক, তো এটাই কিন্তু লেখা হয়েছে, ঠিক আছে। উপরে যারা থাকে, ধরে নাও এটা একটা বাড়ি, বাড়ির নিচের ফ্লোর আর উপরের ফ্লোর, উপরের ফ্লোরে থাকে অলিন্দ আর নিচের ফ্লোরে থাকে কি? নিলয়, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে অলিন্দ এবং নিলয়, তাহলে এটা হচ্ছে ডান অলিন্দ, এটা ডান নিলয়, এটা বাম অলিন্দ, এটা কি? বাম নিলয়। ফুসফুসীয় শিরা এটা কি করে? এটা হচ্ছে ডান নিলয় থেকে যখন রক্ত বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, বেরিয়ে কোথায় প্রবেশ করছে? ফুসফুসে প্রবেশ করছে। জানো কার মাধ্যমে প্রবেশ করে? কমেন্ট সেকশনে লেখো কার মাধ্যমে প্রবেশ করে। তো ফুসফুসীয় ধমনীর মাধ্যমে প্রবেশ করে, ঠিক আছে। এবং যখন এটা লাংসে চলে যায়, লাংস বা ফুসফুসে চলে যায়, তখন সেখানে কি হয়? অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ হয়ে যায় এবং আমার দূষিত রক্তটা এইবার বিশুদ্ধ রক্তে পরিণত হয়, অর্থাৎ রক্তের মধ্যে এবার অক্সিজেন প্রবেশ করে গেছে। তো এই বিশুদ্ধ রক্ত নিয়ে ফুসফুসীয় শিরা, ঠিক আছে,
কোথায় চলে আসে? বাম অলিন্দতে চলে আসে। অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বাম অলিন্দ। ঠিক আছে, এখানে ভেরি ভাইটাল ফুসফুসীয় শিরা মাথায় রাখতে হবে। এখানে যে ইনফরমেশনটা বলবো আমি, খাতায় লেখো, আবারও বলছি খাতায় কিন্তু লিখে নাও। বিভিন্ন পরীক্ষায় এসছে, আপার প্রাইমারি থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু তুমি এই কোশ্চেন পাবে। জানবে শিরার ধর্ম হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে বহন করা। ঠিক আছে, এটা মাথায় রেখো। CO2 যুক্ত রক্তকে বহন করা, এটা শিরার ধর্ম। শুধুমাত্র ব্যতিক্রম ফুসফুসীয় শিরা। তুমি এইমাত্র শুনলে যে লাংস কি করে রক্তটাকে পিউরিফাই করে দেয়, অর্থাৎ অক্সিজেন দিয়ে দেয়। অক্সিজেন সমেত রক্ত কোথায় চলে আসে? বাম অলিন্দতে চলে আসে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম। একইভাবে ধমনী, ধমনী কিন্তু সর্বদা কি করে? অক্সিজেন যুক্ত রক্তকে বহন করে। ধমনী সর্বদা কি করে? অক্সিজেন যুক্ত রক্তকে বহন করে। ক্লিয়ার, মাথায় রাখতে হবে। ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী। আমি কিন্তু বলেছি ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা অবিশুদ্ধ রক্ত নিয়ে ফুসফুসীয় ধমনী কিন্তু চলে যাচ্ছে কোথায়? লাংসের কাছে। ঠিক আছে, তাহলে ফুসফুসীয় ধমনী হচ্ছে ব্যতিক্রম, যে কিনা CO2 যুক্ত রক্ত বহন করে। তাহলে কে বলতে পারে সামনের আপার প্রাইমারির কোশ্চেনটায় ফুসফুসীয় ধমনী থেকেই প্রশ্ন না এলো? ঠিক আছে, তাহলে যখন পড়বো তখন খুব ভালো করে কোশ্চেনটাকে স্টাডি করব। হ্যাঁ, খেয়াল করে দেখো, এই প্রশ্নটাও রক্ত থেকে এসেছে, রক্তের সংবহন। ঠিক আছে, এই প্রশ্নটা। আর আগের প্রশ্নটা তো বলিনি না কোন চ্যাপ্টার, এটা অন্তঃক্ষরা গ্রন্থি চ্যাপ্টার থেকে এসেছে। অন্তঃক্ষরা গ্রন্থি ক্লাস 8-এর বইয়ের যে সিলেবাসটা একটু আগে আমি বের করেছিলাম না, ওখানে খেয়াল করে দেখবে নিচের দিকে অন্তঃক্ষরা গ্রন্থি একটা টপিক আছে। অন্তঃক্ষরা গ্রন্থি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আপদকালীন হরমোনের নাম হলো, দেখো পড়াচ্ছিলাম আগের কোশ্চেন চলে এসেছে তারপরেই। তাহলে আপদকালীন হরমোন হচ্ছে কে? অ্যাড্রিনালিন হরমোন। ঠিক আছে, অ্যাড্রিনালিন হরমোন। এই অ্যাড্রিনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয় 3F। ঠিক আছে, 3F গ্ল্যান্ড বলা হয় অ্যাড্রিনালিন গ্ল্যান্ডকে। ঠিক আছে, কাকে বলা হয়? অ্যাড্রেনাল। অ্যাড্রেনাল এই যে গ্ল্যান্ডটা আছে, এই যে গ্ল্যান্ডটা আছে, এই গ্ল্যান্ডকে 3F গ্ল্যান্ড বলে। এই গ্ল্যান্ড থেকে ক্ষরিত হরমোন অ্যাড্রেনালিন, যেটাকে আপদকালীন হরমোন বলা হয়। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে আবার 4S গ্ল্যান্ডও বলা হয়। ঠিক আছে, তাহলে এই 3F 4S এর ফুল ফর্ম কি? কমেন্ট সেকশনে হবে নাকি লেখা? তাহলে লিখে ফেলো। ঠিক আছে, দেখি কে কে জানো। ঠিক আছে, ক্লাস করাচ্ছি মানেই আমি একা পড়িয়ে যাব তা তো নয়, আমার কাছেই সব ইনফরমেশন আছে নাকি রে বাবা? তুমিও লার্নার, আমিও ভাই লার্নার। আমি মনে করি প্রত্যেকটা শিক্ষকই লার্নার। সুতরাং তুমিও কতটা জানো ইন্টারাকশন করো। ঠিক আছে, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দিতে ভুলো না। এটাও চলে আসলো তাহলে কি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, থাইরক্সিন। থাইরক্সিন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয়। মানব দেহের সব থেকে বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম থাইরয়েড গ্ল্যান্ড। সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয় কি? থাইরক্সিন। ঠিক আছে, থাইরক্সিনের অভাবে গলগণ্ডটা কিন্তু ভুলো না। হ্যাঁ, গলগণ্ড। ঠিক আছে, এটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমের লক্ষণ। আর এটাই যদি হাইপার থাইরয়েডিজম হয়ে যায় তাহলে গ্রেভস ডিজিজ হয়ে থাকে। ক্লিয়ার? ইস্ট্রোজেন। এস্ট্রোজেন এটা কোথায়? এটা তো দেখলামই যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, মানে যেটা তোমার স্ত্রীলোকের গর্ভাশয় থেকে ক্ষরিত গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন ক্ষরণ হয়। আচ্ছা, গ্লুকাগন। গ্লুকাগন কি করে? গ্লুকাগন হচ্ছে, দেখো এটা আমাদের যে অগ্নাশয় আছে, সেই অগ্নাশয়ের যে আলফা সেল আছে, ঠিক আছে, মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে পার্টটা রয়েছে না অগ্নাশয়ের, সেখান থেকে তো ক্ষরিত হচ্ছে। এবার যখন আমি এটা ডিটেলে পড়াবো তখন বলবো যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে আবার তোমার আলফা সেল আছে, বিটা সেল আছে, ডেল্টা সেল আছে, এবং তোমার ওদিকে আছে হচ্ছে এফ সেল।
তো এই যে আলফা সেল রয়েছে না, সেই আলফা সেল থেকে গ্লুকাগন হরমোনটা মানে সিক্রিশন হয় বা নিঃসরণ হয়, এবং এই গ্লুকাগনের কাজ হচ্ছে কি করে, এটা গ্লাইকোজেন থেকে, গ্লাইকোজেন যেটা তোমার পেশি এবং যকৃতে জমানো থাকে, কে জমিয়ে রাখে, কে জমিয়ে রাখে, কমেন্ট করে জানাও কে জমিয়ে রাখে, সব কি আমি বলে দেবো নাকি? তাহলে এই গ্লাইকোজেন থেকে গ্লুকোজে কনভার্ট করে, ঠিক আছে, গ্লুকোজে কনভার্ট করে। ক্লিয়ার? নেক্সট, নিম্নলিখিত কোনটি ফ্লোয়েমের অংশ নয়? ঠিক আছে, এটা তন্তু হবে। অপশন ডি কি ফ্লোরাইড? আচ্ছা, নিম্নলিখিত কোনটি ফ্লোয়েমের অংশ নয়? এটি এসেছে হচ্ছে উদ্ভিদের যে কলা, ঠিক আছে, উদ্ভিদ কলা, ওকে, সেখান থেকে এসেছে। এখন দেখো, সিমনল সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা আছে একটা, আর একটা ফাইবার আছে, ঠিক আছে। তো এর মধ্যে আমি ফাইবারটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে, অপশন ডিটা হবে না, ঠিক আছে, অপশন ডিটা হবে না এখানে। সিমনল সঙ্গীকোষ, ফ্লোয়েম তন্তু, আর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, এই চারটে অংশ নিয়ে ফ্লোয়েম গঠিত, মাথায় থাকবে। আচ্ছা, ফ্লোয়েম এটা কি জিনিস? জাইলেম এবং ফ্লোয়েম দুটোর নামই শুনেছো। জাইলেম ফ্লোয়েম দুটোর নাম শুনেছো তুমি। এই দুটো সংবহন কলা, ঠিক আছে। আমাদের যেরকম সংবহন কলা হিসেবে থাকে হচ্ছে রক্ত যোগ কলা, তো আমাদের শিরা ধমনী আছে, শিরা ধমনীর মধ্যে দিয়ে, শিরার মধ্যে দিয়ে অবিশুদ্ধ রক্ত আর ধমনীর মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত যায়, আমরা জানি। এছাড়াও ক্যাপিলারিজও আছে। তো জাইলেম ফ্লোয়েম হচ্ছে উদ্ভিদের সেই রকম সংবহন কলা। জাইলেম কি করে? জাইলেম হচ্ছে তোমার মূল এবং মূলরোম দিয়ে যে জল এবং খনিজ লবণ শোষিত হয়, সেটাকে একদম টপ পাতা অবধি নিয়ে চলে যায়। কারণ পাতা হচ্ছে রান্নাঘর, পাতা এবার কি হবে, মেটেরিয়ালস পৌঁছে গেছে মানে রান্না হবে। রান্না হয়ে যাওয়ার পর ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম হচ্ছে সেই খাবার যেটা উদ্ভিদের পুষ্টি যেটা, সেটা সমস্ত অঙ্গগুলোতে পৌঁছে দেয়, ঠিক আছে। মানে তার ব্রাঞ্চেস, পর্বমধ্য, কাণ্ড, ফুল, পাতা, সেখানে কিন্তু পৌঁছে দেয় হচ্ছে কি ফ্লোয়েম। ইভেন রুটের কাছেও পৌঁছে দেয়। এই জন্য বলা হয় জাইলেমের যে দিক, মানে পরিবহনের দিক, সেটা ইউনিডিরেকশনাল, আর ফ্লোয়েমের কিন্তু বাইডিরেকশনাল। ইউনি আর বাইডিরেকশনাল, একটু কঠিন কথা বললাম নাকি? কিচ্ছু কঠিন না রে বাবা। জাইলেম যখন যায় রুট থেকে উপরের দিকে যায়, ওয়ান ওয়ে রাস্তা, ইউনিডিরেকশনাল। ফ্লোয়েম যখন আসে, ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম হচ্ছে নিচের দিকেও খাবার দেয়, সাইডেও খাবার দেয়, আবার উপরে যে পাতাগুলো আছে পাতার কাছেও তো খাবারগুলো দিয়ে দেবে, ঠিক আছে। সেই জন্য এটা বাইডিরেকশনাল। ক্লিয়ার? আচ্ছা, চলো। কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষের স্থান হলো, কোষের মধ্যে কোথায় প্রোটিন সংশ্লেষ হয়? কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষের স্থান হলো রাইবোজোম, তাই তো। তাহলে এটা কোথা থেকে প্রশ্ন এসছে? কোষ থেকে প্রশ্ন এসেছে। ক্লিয়ার? আচ্ছা, ডিকটিওজোম এটা কি? এটা হচ্ছে সেই যেটা আর কি উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। উদ্ভিদ কোষের ভ্যাকুয়ালটা বড় হয়, হ্যাঁ, তো সেটা ডিকটিওজোম নামে পরিচিত। আমরা আসবো হচ্ছে মেসোজোম, যেটা আর কি প্রোক্যারিওটিক কোষ বা ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। ক্রোমোজোম এটা তো আমরা জানি, এটা হচ্ছে আমাদের বংশগতির একটি মেটেরিয়াল, এটা আমাদের নিউক্লিয় জালিকাতে পাওয়া যায়। আর রাইবোজোম, রাইবোজোম হচ্ছে কত প্রকার? রাইবোজোম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে 70S রাইবোজোম, একটা হচ্ছে 80S রাইবোজোম। সরি, 70S রাইবোজোম হচ্ছে প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায়, আর 80S রাইবোজোম হচ্ছে ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়। তো রাইবোজোম কি করে? কোষের মধ্যে প্রোটিনের সংশ্লেষ ঘটায়। এই প্রোটিনের সংশ্লেষ কিভাবে ঘটায়? এটা হচ্ছে mRNA থেকে প্রোটিন তৈরি করে, ঠিক আছে। ক্লিয়ার? mRNA চেইন থেকে তৈরি করে।
আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে দিই পড়াচ্ছি যখন রাইবোজোম সম্পর্কে। রাইবোজোম কিন্তু পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, ঠিক আছে, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। দেখো, আমি যদি 30টা কোশ্চেনের সমস্ত এই অপশনগুলো নিয়েও অনেক কথা বলার আছে, বলবো ডিটেল ক্লাসে। তো কারণ এটা নিয়ে যদি 30টা কোশ্চেন আলোচনা করতে যাই সময় প্রচুর দীর্ঘায়িত হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট 8 নম্বর, নিম্নলিখিত কোন অঙ্গাণুতে অনেক রাইবোজোম সংলগ্ন থাকে? কি হবে? রাইবোজোমের দানা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, জানো কি? এটা যদি একটা সেল হয়, এই সেলের এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এটা নিউক্লিয়াসের পর্দা, নিউক্লিয় পর্দা। এই নিউক্লিয় পর্দা থেকে কোষ পর্দা অবধি এরকম জালিকার মতো একটি অংশ থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় কি? এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ঠিক আছে, ইআর। এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে যদি ছোট 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 দানা থাকে তাহলে সেটা কি রকম হবে? অমসৃণ হবে। যদি তুমি ধরতে পারবে না, এটা মাইক্রোস্কোপিক, তাহলে ফিলটা কিরকম হতো? অমসৃণ হতো না? তো এই জন্য অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, কারণ এই দানাগুলো সবই রাইবোজোমের। বুঝতে পেরেছো? তাহলে একটা রাইবোজোম থাকে না, প্রচুর রাইবোজোম থাকে। সেম কোশ্চেন, কোষ থেকে চলে এসছে, কোষ। ওকে, লাইসোজোমটা কি? কমেন্ট করো নাকি, আমি দেখি কে কে বলতে পারে। লাইসোজোমকে কোষের কি বলা হয়, আর লাইসোজোম থেকে কি উৎসেচক নির্গত হয়? ঠিক আছে, কমেন্টে যারা সঠিক উত্তর দেবে পরের দিন তারা লজেন্স পাবে, লজেন্স। পরেরটা, যে ধরনের প্রাণীতে ত্বকীয় শ্বসন দেখতে পাওয়া যায়, মানে বডি সারফেস দিয়ে রেসপিরেশন হয়, আমাদের যেরকম লাংস হেল্প করে, বুক লাং কিছু প্রাণীর হেল্প করে, ট্রাকিয়া কিছু প্রাণীর সাহায্য করে শ্বসনে, সেরকমই হচ্ছে ত্বকীয় শ্বসন দেখতে পাওয়া যায়। সেটা কি হবে? সেটা হচ্ছে বডি সারফেস দিয়ে যে শ্বসনটা হবে। তাহলে সেটার অ্যান্সার হয়ে যাবে কি? উভচর। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে উভচর। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কি হয়ে গেল? উভচর হয়ে গেল। ঠিক আছে, তুমি ব্যাঙের ক্ষেত্রে দেখতে পাবে এর বডি সারফেস দিয়ে রেসপিরেশন হয়। ঠিক আছে, আচ্ছা, বাকি আর একটু যারা উন্নত পক্ষী স্তন্যবায়ী লাংস রয়েছে। ওকে, চলো নেক্সট। যে পর্বের প্রাণীদের মেসোগ্লিয়া হবে, এটা মেসোগ্লিয়া দেখা যায়, যে পর্বের প্রাণীদের মেসোগ্লিয়া দেখতে পাওয়া যায় তারা কারা? ঠিক আছে, মেসোগ্লিয়া দেখতে পাওয়া যায় কাদের? তো মেসোগ্লিয়া দেখতে পাওয়া যায় নিডারিয়া পর্বের প্রাণীদের। এটা কোথা থেকে চলে এসেছে? এই প্রশ্ন চলে এসেছে প্রাণী জগতের শ্রেণীবিভাগ, প্রাণী জগতের শ্রেণীবিভাগ। ওকে, পরিফেরা, ওয়াটার ভাস্কুলার সিস্টেম, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, টিনোফোরা, নিডারিয়া আর প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিসে তোমার সেই যারা আর কি কৃমি গোত্রীয় যারা রয়েছে, ঠিক আছে, ওর্ম রয়েছে, তাদের কথা কিন্তু প্ল্যাটিহেলমিনথিসে পড়ানো হবে। ঠিক আছে, তাহলে প্রাণী জগতের শ্রেণীবিভাগ এই চ্যাপ্টারটাও আমাদের পড়তে লাগবে। নেক্সট, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে কি বলা হয়? আবিষ্কার, আবিষ্কারক বলে একটা চ্যাপ্টার ছিল না? আবিষ্কার বলে একটা চ্যাপ্টার ছিল, তো সেই আবিষ্কার চ্যাপ্টারের প্রশ্ন হচ্ছে এটা। তাহলে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে কি বলা হয়? এটার অ্যান্সার কি হবে? আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, এটার অ্যান্সার আমরা নিয়ে নেব মাস্টার অফ সালফেট বা মার্কিউরাস নাইট্রেটও বলা হয়। তো এটা আমরা নিয়ে নেব মাস্টার অফ সালফেট, কারণ উনি এই সালফেট নিয়ে অনেক কাজ করেছিলেন। ঠিক আছে, ক্লিয়ার, অনেক কাজই করেছিলেন। আচ্ছা, তাহলে এই 11 নম্বর প্রশ্নটা, কোশ্চেন নাম্বার 11 একটু কারেক্ট করব আমরা। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে বলা হয়, তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এসেছে আবিষ্কার চ্যাপ্টার থেকে, এবং এটার সঠিক উত্তর আমরা নিয়ে নেব কি? মাস্টার অফ সালফাইড। ঠিক আছে, কারণ উনি সালফাইড নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। এছাড়াও বলা হয় মার্কিউরাস অফ নাইট্রেট। ক্লিয়ার,
এটিও বলা হয়ে থাকে। চলো পরেরটা, নিচের কোনটি তড়িৎ অপরিবাহী, তড়িতের প্রবাহ করতে পারে না? অ্যান্সার হয়ে যাবে কি এবোনাইট দণ্ড। ঠিক আছে, এবোনাইট হয়ে যাবে। এটা হচ্ছে একেবারেই তড়িতের জন্য অপরিবাহী বা কুপরিবাহী। ওকে, গ্যাস কার্বন এটি কিন্তু সামান্য হলেও তড়িৎ উৎপাদনে, মানে একেবারে যে সুপার কন্ডাক্টর বলা যায় না, একদম লো কন্ডাক্টর হিসেবেও কাজ করে গ্যাস কার্বন। মানুষের দেহ অবশ্যই এবং তার সাথে মাটি, এগুলো কিন্তু সবকটি তড়িৎ পরিবহন করতে পারে, শুধুমাত্র এবোনাইট দণ্ড যেটি আছে সেটি একেবারেই করতে পারে না। নেক্সট, কোন পরিবাহীর রোধ ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ, কোন পরিবাহীর রোধ ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ, এটা হচ্ছে কিসের থেকে এসে গেছে? তড়িৎ চ্যাপ্টার থেকে এসে গেছে। আগেরটাও তড়িৎ চ্যাপ্টারের কোশ্চেন ছিল কিন্তু, মাইন্ড ইট। তাহলে কি হবে এটা? এটা হচ্ছে পরিবাহীতে উৎপন্ন তাপ, হিট। হিট কিসের উপর ডিপেন্ড করে? H = I² RT। ঠিক আছে, H = I² RT, তাপ = I² RT। এখানে I মানে কি? এইখানে I মানে হচ্ছে তড়িতের প্রবাহ মাত্রা, R মানে হচ্ছে রোধ এবং T মানে হচ্ছে সময়। তাহলে তাপ কিসের সাথে? তাপ হচ্ছে প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতি। বর্গমূল কথাটা ভুল, বর্গের সাথে সমানুপাতি। এটা হচ্ছে তড়িতের প্রবাহ মাত্রা, তাহলে তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে রোধ আর এটা সময়। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক। একটি নির্জল কোষের তড়িৎচালক বল, এটার ভ্যালুটা না অলওয়েজ মনে রাখবে, এটা হচ্ছে 1.5 ভোল্ট। ঠিক আছে, এটার ভ্যালুটা মনে রাখবে। চলো, অধিক উচ্চতায় একটি কালি ভর্তি ফাউন্টেন পেন থেকে কালি লিক করে বেরিয়ে যায় কেন? ঠিক আছে, যেই জন্য প্লেনে, এরোপ্লেনে কিন্তু এই ফাউন্টেন পেন ব্যবহার করতে নিষিদ্ধ করা হয়। তার কারণ হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পাওয়ার জন্য। দেখো, এই বায়ুমণ্ডলীয় চাপ বিষয়টা কি? বায়ুমণ্ডলীয় চাপ না সব জায়গায় আছে। এই যে আমি তোমার সামনে সোজা দাঁড়িয়ে আছি না, এর একটা কারণ আছে। আমার চারপাশে সারাউন্ডিং বায়ু আছে, বায়ু আমাকে কি করছে? প্রেসার দিচ্ছে, এটা প্রেসার ক্রিয়েট করছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমার যে শরীর, আমার যে বায়োলজিক্যাল সিস্টেম, তার ভেতর রয়েছে হচ্ছে 5 থেকে 5.5 লিটার রক্ত, যেটা রক্তবাহের মধ্যে দিয়ে যাচ্ছে। তারও রক্তবাহের মধ্যে একটা পার্শিয়াল প্রেসার রয়েছে। সেই দুটোর প্রেসার সমান হওয়ার জন্যই কিন্তু আজকে আমি এরকম স্ট্রেট, মানে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু যত তুমি কি হচ্ছে পাহাড়ে যাচ্ছ, হাই অল্টিটিউডে চলে যাচ্ছ, বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পাচ্ছে, আর তখনই কিন্তু তোমার যে শরীরের রক্তবাহের রক্তের চাপ, সেটা কিন্তু তখন গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে। এই জন্য অনেক সময় পাহাড়ে গিয়ে দেখবে, মানে পাহাড়ে এরকম যারা পর্বত আরোহণ করে, তো তাদের কাছে শুনবে যে নাক দিয়ে কারো কারো রক্ত বেরিয়ে আসে। এটাও কিন্তু সেম বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পাওয়ার কারণে। তো এটারও উত্তর তাই হয়ে যাবে। এটা হচ্ছে পদার্থের সাধারণ ধর্ম থেকে এই প্রশ্ন এসেছে। ঠিক আছে, পদার্থের সাধারণ ধর্মের মধ্যে চাপ পড়ে, ক্ষেত্রফল পড়ে, স্থিতিস্থাপকতা পড়ে, সান্দ্রতা পড়ে। ঠিক আছে, এই জিনিসগুলো পড়ে। তো ইলাস্টিসিটি রয়েছে, সান্দ্রতা রয়েছে, আর্কিমিডিসের তত্ত্ব রয়েছে, ভেরি ভাইটাল। ঠিক আছে, চাপ এবং ক্ষেত্রফল, এই ব্যাপারটা রয়েছে। ওকে, 16, কোশ্চেন নাম্বার 16, নিম্নলিখিত গুলির মধ্যে কোন পর্বের প্রাণীদের দেহ খণ্ডিত হয়? নিম্নলিখিত গুলির মধ্যে কোন পর্বের প্রাণীদের দেহ খণ্ডিত? তাহলে অ্যান্সার কি হবে? এটা কার খণ্ডিত দেহ দেখতে পাওয়া যায়? অ্যানেলিডা। ওকে, অ্যানেলিডার দেখতে পাওয়া যায়। কেঁচোর ক্ষেত্রে দেখতে পেয়েছি আমরা, মেটামেরিক সেগমেন্টেশন থাকে। ওকে, তো এটার অ্যান্সার হয়ে যাবে অ্যানেলিডা।
মোলাস্কা, মোলাস্কা হচ্ছে আমরা বলতে পারি আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের সব থেকে ডাইভার্সিফাইড, সব থেকে বড় ফাইলাম আর্থ্রোপোডা, ঠিক আছে। আর্থ্রোপোডার পর যদি কেউ থাকে সেকেন্ড হাইয়েস্ট, সেটা হচ্ছে মোলাস্কা। ক্লিয়ার? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য নয়? কর্ণছত্র বা পিনা থাকবেই, যার জন্য বাদুরকে আমরা স্তন্যপায়ী বলি, কারণ বাদুরেরও আছে। স্তনগ্রন্থি থাকবেই, স্তন্যপায়ীর এটা বৈশিষ্ট্যই। গায়ে যে লোম বা পশম থাকে সেটাও থাকবে। তাহলে অপশন সি, ত্রিপ্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, এটা হচ্ছে কি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য নয়, কারণ স্তন্যপায়ীর হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। চলো, আচ্ছা, নিম্নলিখিতগুলির কোনটিতে অতিরিক্ত শ্বাস অঙ্গ অনুপস্থিত? কি কমেন্ট করছো তো নাকি? কই, মাগুর, শিঙি তিনটেই হচ্ছে জিওল মাছ, অতিরিক্ত শ্বাস অঙ্গ থাকে, শুধুমাত্র রুই মাছের ক্ষেত্রে কিন্তু থাকে না, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে রুই মাছের ক্ষেত্রে থাকে না। তাহলে সিলেবাস তো আমরা দেখলাম, সিলেবাসের টপিকগুলোর মধ্যে থেকেই কি প্রশ্ন আসছে পিওয়াইকিউ? কমেন্ট করো, তাই কি হচ্ছে? তাই তো হচ্ছে না, সেই জন্যই তো বিস্তারিত সিলেবাস পরে আমি ছবিতে দিয়েছিলাম, তাই না? তাহলে স্ট্র্যাটেজি বুঝতে পারছো তো? নেগেটিভ মার্কিং নেই এই টেটে, এটা তো ঠিক কথা, কিন্তু এক একটা নাম্বার সিকিউর করা এটা হচ্ছে আমাদের দায়বদ্ধতা। তো তার জন্য কি করতে হবে? তার জন্য 6 থেকে 8 এর যে সিলেবাস সেটা খুব ভালো করে পড়তে হবে, এবং বিএসএস ইআই তোমার জন্য কিন্তু সেই ব্যবস্থা ইবুক আকারে করে দেবে। ওকে, চলো পরে। নিম্নলিখিত কোন প্রাণীর গমনাঙ্গ হলো সিলিয়া? সিলিয়া প্যারামিশিয়ামে দেখতে পাওয়া যায়, যেটা গমনে সাহায্য করে, তাই তো। ইউগ্লিনার কি দেখতে পাওয়া যায়? কমেন্ট করে জানিও, ইউগ্লিনার মধ্যে কি দেখতে পাওয়া যায়। নেক্সট, পিত্তরস ক্ষরণের জন্য দায়ী অঙ্গটি হলো? পিত্তরস ক্ষরণ করে কে? যকৃৎ, ঠিক আছে, কারণ যকৃতের কাজই হচ্ছে পিত্ত তৈরি করা। যকৃতের কাজই হচ্ছে কি? পিত্ত তৈরি করা। কারণ পিত্ত কি করে? এটা হচ্ছে ফ্যাটকে ইমালসিফাই বা ফ্যাটকে অবদ্রবে পরিণত করতে, বা আরো সহজ করে বোঝালে ফ্যাটকে পরিপাকে সাহায্য করে। ক্লিয়ার? পিত্তর মধ্যে থাকে পিত্ত লবণ, সেটা ফ্যাটকে অবদ্রবে পরিণত করে। ক্লিয়ার? তাহলে এখানে যকৃৎ সাহায্য করে। এখন সাহায্যটা কিভাবে করে সেটা বুঝতে হবে। পিত্ত হচ্ছে তৈরি হয় যকৃতে, কিন্তু সেটা জমা থাকে পিত্তথলিতে, আর সেই পিত্তথলির থেকে নিঃসৃত হয়। ক্লিয়ার? বাকি অগ্নাশয়, পাকস্থলী এগুলো এর সাথে আসছেই না। দুটি পদার্থের বিকর্ষণ হলে সেই পদার্থ দুটি হলো? চুম্বক থেকে প্রশ্ন এসছে, চুম্বক বা চুম্বকত্ব, ম্যাগনেটিজম চ্যাপ্টারের প্রশ্ন। তাহলে এটা কি হবে? দুটি পদার্থের বিকর্ষণ হলে উভয়ই চুম্বক এবং উভয়ই সমমেরুতে আছে। সমমেরুতে আছে, সমমেরুতে থাকলে একে অপরকে কি করে? বিকর্ষণ করে। নেক্সট, ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে সংযুক্ত তড়িৎদ্বারকে কি বলা হয়? ব্যাটারি হচ্ছে এইটা, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। এবার তুমি বলতে পারো না, শুধু পজিটিভ শুধু নেগেটিভ, এটাকে ব্যাটারি বলে না, এটাকে বলে সেল। এরকম ততোধিক সেল
ধরো 2-3টি সেল যদি পরপর জুড়ে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে সেটা কি হয়, তাহলে হচ্ছে সেটাকে ব্যাটারি বলা হয়। তাহলে যে ধনাত্মক মেরু থাকে সেটা হচ্ছে অ্যানোডের সাথে যুক্ত হয়, আর যে ঋণাত্মক মেরু থাকে সেটা হচ্ছে ক্যাথোডের সাথে যুক্ত হয়। ঠিক আছে, ক্লিয়ার? অ্যান্সার হয়ে যাবে নেক্সট। ক্যাসপেরিয়ান পটি কি দিয়ে, যে উপাদান দিয়ে গঠিত? ক্যাসপেরিয়ান পটিটা না, এটা হচ্ছে জল বিকর্ষী হয়, জলকে আটকাতে দেয় না। হ্যাঁ, এটা তৈরি সুবেরিন দিয়ে, ক্যাসপেরিয়ান পটিটা, বুঝতে পেরেছো? সুবেরিন দিয়ে তৈরি। সেলুলোজটা খুব ইম্পর্টেন্ট, কাইটিনটাও ইম্পর্টেন্ট। সেলুলোজ এই বিষয়টা কোষ প্রাচীরের উপাদান, উদ্ভিদের কোষ প্রাচীর লিখে দিই তাহলে আরো সুন্দর হবে, স্পেসিফাই হবে। উদ্ভিদের কোষ প্রাচীরের উপাদান, ঠিক আছে। কাইটিন এটা হচ্ছে কি, ছত্রাকের কোষ প্রাচীরের উপাদান, ছত্রাকের কোষ প্রাচীরের উপাদান। ওকে, চলো, নিম্নলিখিত গুলির কোনটি সবুজ উদ্ভিদ নয়? যে কটা অপশন আমরা দেখতে পাচ্ছি, স্পাইরোগাইডা অপশনটা না খুব ইম্পর্টেন্ট, জানো তো কি? কেন কি, আমি রিসেন্ট একটা এক্সামে দেখছিলাম স্পাইরোগাইডা থেকে এসেছে, স্পাইরোগাইডার যে অঙ্গজ জনন বা অযৌন জনন, সেখানে দেখছিলাম যে কোশ্চেনটা ছিল হচ্ছে নিম্নলিখিত কার খণ্ডী ভবন দেখতে পাওয়া যায়? স্পাইরোগাইডা না খণ্ডী ভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। তো এটার অ্যান্সার হয়ে যাবে অ্যাগারিকাস, কারণ অ্যাগারিকাস হচ্ছে সেই যে ব্যাঙের ছাতা বর্ষাকালে ওঠে, সে হচ্ছে অ্যাগারিকাস, যেটা এক প্রকারের ছত্রাক। তো সেটা কি হয়, বর্ণহীন হয়, ঠিক আছে, সেটা কিরকম হয়, বর্ণহীন হয়। তো সেইটা হচ্ছে কি, সবুজ উদ্ভিদ নয়। তো এরা সালোক সংশ্লেষ করতে পারে না। নেক্সট, ইউক্যারিওটিক কোষের যে অঙ্গাণুটি সবাত শ্বসনের জন্য দায়ী, সবাত শ্বসন করতে পারে যেটি, সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে সবাত শ্বসন হয়, সাইটোপ্লাজমের মধ্যে অবাত শ্বসন হয়। অবাত শ্বসনের যে এন্ড প্রোডাক্ট সেটা মাইটোকন্ড্রিয়ায় যায়, গিয়ে ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে সবাত শ্বসন সম্পন্ন করে। ক্লিয়ার? নেক্সট, কোন পদার্থটি বাকি বল নামে অভিহিত? এটা তো পারা উচিত। বাকি বল, কার্বনের রূপভেদ তোমরা পড়েছ, যারা যারা পারবে উত্তরগুলো কমেন্টে লেখো, ঠিক আছে। কার্বনের রূপভেদ এখানে যে কটা আছে সবকটাই কার্বনের রূপভেদ, ঠিক আছে। তো এটা বাদ দিয়ে, এটা কার্বনের রূপভেদ না। এর মধ্যে যে ফুলেরিনটি আছে, ঠিক আছে, ফুলেরিন, তো ফুলেরিন আছে, হীরক আছে, গ্রাফাইট আছে, ঠিক আছে। তো এর মধ্যে বাকি বল বলা হয় ফুলেরিনকে, যেটা হচ্ছে C60 কার্বনের ফুলেরিন, যেটা C60। দাঁড়াও, ওকে, এর স্ট্রাকচারটা ফুটবলের মতন দেখতে হয়, তো এই জন্য এটাকে বাকি বল বলা হয়, ঠিক আছে, ফুটবলের মতো স্ট্রাকচারের কারণে। নেক্সট, গ্রাফাইট কিন্তু পেন্সিলের শীষে থাকে, ঠিক আছে, আর তড়িৎ পরিবহন করে নাকি করে না, কমেন্টে লেখো। বারুদের উপাদানগুলি কি কি, খুব গুরুত্বপূর্ণ। কি কি আছে এখানে? কার্বন, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট, কার্বন সালফার বিসমাথ, কার্বন সালফার নাইটার, সালফার সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট। তো বারুদ রিসেন্টলি প্রচুর তোমরা বাজি ফাটিয়েছ, তাহলে অ্যান্সারটা করে ফেলো দেখি কি হয়েছে অ্যান্সার। তাহলে বারুদের উপকরণ হচ্ছে কার্বন, সালফার আর পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে। তাহলে পটাশিয়াম নাইট্রেট, সালফেট নয়, তাহলে এখানে হয়ে যাবে কি নাইটার, কার্বন সালফার আর নাইটার, নাইটারই হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি।
নেক্সট, রকেটে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, কি হবে? তরল হাইড্রোজেন, তাই তো? তরল অক্সিজেন আছে নাকি? না। নেক্সট, পরবর্তী করো অ্যান্সার, তারপরেই শেষ। পরমাণুর ভিতরে স্থির কক্ষপথের ধারণা কে দেন? পরমাণুর কক্ষপথেরই ধারণা দেন নিলস বোর, ঠিক আছে? এমনকি পরমাণুর কক্ষপথগুলোর যে নামকরণ, প্রথম কক্ষপথের নাম কে হবে, তারপরেরটা এল, তারপরেরটা এম, তারপরেরটা এন, এইগুলো সবই নিলস বোরের দেয়া। বোঝা গেছে? লাস্ট কোশ্চেন, কঠিনে কঠিন দ্রবণের উদাহরণ হলো, কি হয়ে যাবে? এটা তো একদম সোজা, ব্রোঞ্জ, ঠিক আছে? ধোঁয়া, কুয়াশা, বায়ু কোনোটাই তো আসবে না। সলিড একটাই, সেটা হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জের মধ্যে কি কি থাকে কে বলতে পারবে? ব্রোঞ্জের মধ্যে থাকে তামা আর টিন। আর তামা ও দস্তা থাকলে কি হতো? কমেন্ট করবে নাকি কি হতো? তামা ও দস্তা থাকলে কারা কারা পারবে? পরীক্ষায় প্রচুর আসে এই ব্রোঞ্জ আর হচ্ছে পিতল, ঠিক আছে? এটাকে বলা হয় ব্রোঞ্জ, এটা হচ্ছে ব্রাস, ঠিক আছে? এটা বাংলাটা মেবি ইংলিশটাই লিখবো, ঠিক আছে? বেঙ্গলিটা লিখবো না, ইংলিশটাই লিখবো। ওকে, ঠিক আছে? তাহলে এই ছিল 30টা প্রশ্ন। যেই 30টা প্রশ্ন এসেছে আপার প্রাইমারি 2015-তে, তো এটা একটু কাঁসা আর পিতলের কনফিউশনের জন্য আমি আর বাংলা লিখলাম না, ঠিক আছে? এটা ব্রোঞ্জ আর ব্রাস হিসেবেই মনে রেখো। ওকে, আচ্ছা, তাহলে কি বলছিলাম, যে আপার প্রাইমারিতে এই 30টি প্রশ্নই এসেছে, এবং এই 30টি প্রশ্ন থেকে আমি তোমাদের দেখালাম যে এই প্রশ্নটা ধাতুরই প্রশ্ন, ধাতু থেকেই আসা। তো শুধুই যে ওই 9টা চ্যাপ্টারে সীমাবদ্ধ নয়, এছাড়াও বাদবাকি অনেক জায়গা থেকে প্রশ্ন আসছে। আমাদের সায়েন্সে এই সমস্ত চ্যাপ্টারগুলো পড়াই হচ্ছে প্রধান লক্ষ্য হবে। ক্লিয়ার? তো আজকের ক্লাস কেমন লেগেছে এটা কিন্তু জানাতে ভুলো না। ক্লাস ভালো লেগে থাকলে, যদি মনে হয় যে তুমি অনেক ইনফরমেশন জানতে না বা অনেক কিছু জানতে পারলে এবং আগামী দিনে এই ধরনের আরো ক্লাস চাও, তাহলে সেটা কিন্তু কমেন্টে জানিও অবশ্যই, এবং তার সাথে ক্লাসটি সাবস্ক্রাইব করে BSSEI এর এই প্রচেষ্টার পাশে থেকো। থ্যাংক ইউ ক্লাস।